সিরিয়াসলি এক একটা অস্ট্রেলিয়া প্রতি বছর বাংলাদেশে তৈরি হয়। 2 মিলিয়ন থেকে 2.2 মিলিয়ন পিপল পাস করে জব মার্কেটের জন্য রেডি। আরো ভয়ঙ্কর বিষয় কি জানেন? ফার্স্টে রিক্রুটমেন্ট হতো নলেজ বেসড, এখন রিক্রুটমেন্ট হচ্ছে স্কিল বেসড, এন্ড ফিউচারে রিক্রুটমেন্ট হবে অ্যাটিটিউড বেসড। আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, বাট আপনি কি বলতে পারবেন বাংলাদেশের দক্ষতা উন্নয়নের কোনো মডেল আছে কিনা? মডেল নাই। যে আপনাকে যতক্ষণ পর্যন্ত স্মার্টফোন আছে ততক্ষণ পর্যন্ত আপনার নলেজ ইনফরমেশনের মধ্যে কোনো গ্যাপ নাই, শুধুমাত্র আপনার কারণ বাংলাদেশে প্রবলেম আছে আর প্রবলেম সলভ করার জন্য মানুষ আছে। আপনি নিশ্চিত থাকেন দেয়ার আর পিপল সিটিং দেয়ার যারা আপনার এই সলিউশনকে গ্র্যাব করার জন্য বসে আছে। যারা স্টুডেন্ট অবস্থায় এন্টারপ্রেনার হইতে চায় তাদের জন্য করণীয় কি? ওয়েলকাম এভরিওয়ান আমাদের গ্রাউন্ড আপ রকস্টারের আরেকটা এপিসোডে। আজকে আমাদের সাথে আছে খুবই এনার্জেটিক, খুবই স্কিলড মানুষ তৈরি করার একজন কারিগরি আমি তাকে বলবো, এবং নিবেদিত প্রাণ হিসেবে আমি অনেক বছর ধরে ওনাকে দেখতেছি। ওনার অ্যাক্টিভিটিস দূর থেকে দেখার সৌভাগ্য ছিল আমাদের কে এম হাসান রিপন ভাই। সো রিপন ভাই, স্বাগতম আমাদের আজকের নতুন এপিসোডে। আমরা স্টুডেন্টদের স্কিল, ক্যারিয়ার, ফিউচার, এমনকি এন্টারপ্রেনার, এরকম আরো অনেক অনেক অ্যাঙ্গেল নিয়ে আপনি কাজ করছেন, নিজের হ্যান্ডস অন প্রচুর এক্সপেরিয়েন্স আছে, সেটা সবকিছু সম্পর্কে আমরা জানবো, যাতে একটা স্টুডেন্ট মোস্ট ইফেক্টিভ ওয়েতে তার একটা এস্টাবলিশড ক্যারিয়ারের দিকে যেতে পারে। সেটা যেহেতু আপনি হাজার হাজার স্টুডেন্টের সাথে কাজ করেন, তার বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার অনেক অনেক বেশি অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের জন্য আছে। বাট শুরুতেই আপনার একটা দীর্ঘ ক্যারিয়ার আছে, সেখান থেকে যদি কিছু জিস্ট আমাদের সাথে একটু শেয়ার করেন যে আসলে রিপন ভাই আসলে কে, মানে এটা যদি আমরা খুব ছোট করে জানতে চাই, তাহলে হু ইজ রিপন ভাই? ওয়েল, আমি আমার নিকনেম হচ্ছে রিপন, বাট আমার ফুল নেম হচ্ছে কে এম হাসান রিপন। আর আমি মেইনলি স্কিলস নিয়ে কাজ করি, স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আর আমার মূল অবজেক্টিভটাই ছিল যে আমি নিজে যেমন আমার ক্যারিয়ার শুরু করতে আমি যে বাধাগুলো পেয়েছি, সেই বাধাগুলো পেয়েছি অনেকটা আমার নিজের কারণে, আবার অনেকটা পরিবেশের কারণে। তো সেই বাধাগুলোকে যখন আমি উপলব্ধি করবার চেষ্টা করেছি যে আমি কেন পেয়েছি বাধাগুলো, তো তখন আমার কাছে মনে হয়েছে যে নো, তার মানে এই অবস্টাকলস গুলোকে তো আসলে দূর করা যায়। তো তখন আমি আমার নিজের একটা মোটো তৈরি করলাম যে ওকে ঠিক আছে, তাহলে আমি তরুণদের সাথে একটু কাজ করার চেষ্টা করি। এখানে আমারও একটু লাভ আছে, সেটা হচ্ছে যে তরুণদের সঙ্গে কাজ করলে সবসময় তরুণ থাকা যায়। হ্যাঁ, মানে তরুণরা এক ধরনের এমন ভাবে একটা মানে ওরা একটা এমন ভাবে হাসি, বা ওরা এতটা পজিটিভ এবং ওদের এনার্জি এত বেশি, সো আপনাকে কখনো এনার্জি লেস ফিল করতে দিবে না। তো ওই তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করা, সো তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করতে গেলেই চলে আসে জব অথবা জব ক্রিয়েশন। সো এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে গিয়েই দেখলাম যে 24 বছর পার হয়ে গেল। আচ্ছা, আমরা একটা ধারণা থেকে পুরোপুরি বের হইতে পারি নাই যে আমরা জানি আমাদের এডুকেশন দরকার আছে, ঠিক আছে, এবং এডুকেশন দিয়ে আমাদের এখনো সোসাইটিতে একটা বড় সংখ্যক মানুষের চিন্তা হচ্ছে আমি ভার্সিটিতে যাব, সার্টিফিকেট নিব, শেষ, আমার চাকরি হয়ে যাবে। এটা একটা অনেক বছর ধরে চলেও আসছে, ওদের দোষ দেওয়া যাবে না, এভাবে কিন্তু চলছিল অনেক বছর। তো এখন এসে কি এমন চেঞ্জ হলো যে আমরা পড়াশোনা করব, সার্টিফিকেট তো অবশ্যই ভার্সিটি আমাদেরকে দিবে, স্কিল লাগবেটা কেন আর কি? কেন আমার আসলে স্কিল গেলের দিকে ফোকাস করতে হবে আউটসাইড অফ মাই কারিকুলাম আর কি? এটা নিয়ে আমি একটা ভিডিও আমি দিয়েছিলাম আমার ফেসবুক এবং লিঙ্কডইনে। আমি সেখানে বলেছিলাম যে আজ থেকে বহু বছর আগে, ধরেন আমি যদি 80s এর কথা বলি, 80s এর কথা বললে আপনি দেখবেন আমার বাসায় যখন আমার মানে বাবার সাইডে বা মায়ের সাইডের আত্মীয়রা আসতো, এসে কিন্তু আমার বাবাকে বলতো যে আমি বিএ পাশ করছি। আমার বাবা বলতো তাই, তাহলে তোর বায়োডাটাটা পাঠিয়ে দে। এটা ছিল আমাদের ওই সময়কার, আমরা শুনতাম। এবং দাদারা এসে বলতো এই মামুন নামে একটা ছেলে আছে আমাদের গ্রামের, ও এমএ পাশ করছে। মানে একটা অবাক করা ব্যাপার, এমএ পাস, বিএ পাস। তো আগেই জিজ্ঞেস করতো, কারো যদি চাকরি বা মানে আয় উপার্জন করার প্রয়োজন হতো, আগেই প্রশ্ন করতো তুমি কি পাশ করছো। সো দ্যাট ওয়াজ আ ট্রেন্ড, কি পাশ করছো, বিকজ তখন পাশ করতো কম। এখন পাশ করে 20 লাখ। ক্যান ইউ ইমাজিন? প্রতি বছর জব মার্কেটে 20 লক্ষ ছেলে মেয়ে পাশ করে বের হয়, বের হয়েই বলে আমাকে কাজ দেন। তো এখন যদি বলে তুমি কি পাশ করেছো, তো এত ডিমান্ড তো ফুলফিল করতে পারবে না পৃথিবীর কোথাও, কোথাও পারবে না। এবং সিরিয়াসলি এক একটা অস্ট্রেলিয়া প্রতি বছর বাংলাদেশে তৈরি হয়, এক একটা অস্ট্রেলিয়া জব মার্কেটের জন্য, জনসংখ্যা দিকে বলছি না কিন্তু। সো
এবং স্পেসিফিক ফিগার আমার এই মুহূর্তে মনে নাই, বাট আমি দেখেছিলাম 2 মিলিয়ন থেকে 2.2 মিলিয়ন পিপল আপনার পাশ করে জব মার্কেটের জন্য রেডি, এফেক্ট অস্ট্রেলিয়া। এখন এই সময়টায় বলতেছে যে ভাই পাস বুঝি না, তুমি কি পারো। এখন যখন আমার কাছে আসে আমি আমার বাবার প্রশ্নটা করতে পারি না, আমার বাবা বলতো কি পাস করেছে, আর আমার বলতে হয় কি করতে পারে। দ্যাটস আ চেঞ্জ, দ্যাটস আ ট্রানজিশন। এখন আপনি যদি এই ট্রানজিশনটা আমরা যদি না বুঝি, তাহলে স্বাভাবিকভাবেই আমি আনসার দিতে পারবো না তুমি কি পারো। তো সে তুমি কি পারোর সঙ্গে বলার চেষ্টা করে আমি বিবিএ পাস করেছি, না না বুঝছি বিবিএ পাস করছো, বাট তুমি কি পারো। জি আমার সিজিপিএ 3.34 আছে, না না সেটাও বুঝছি, বাট তুমি কি পারো। আরো ভয়ঙ্কর বিষয় কি জানেন, আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ধরেন আমি যদি আফটার 5 ইয়ার্স চিন্তা করি, আফটার 5 ইয়ার্স গ্লোবাল ট্রেন্ড যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওর ওর আচরণ কেমন। পাসও জিজ্ঞেস করবে না, কি পারো সেটাও জিজ্ঞেস করবে না, বলবে ওর আচরণ কেমন। এটাকে আমরা বলি ফার্স্টে রিক্রুটমেন্ট হতো নলেজ বেসড, এখন রিক্রুটমেন্ট হচ্ছে স্কিল বেসড, অ্যান্ড ফিউচারে রিক্রুটমেন্ট হবে অ্যাটিটিউড বেসড। এমনও হতে পারে ইন্টারভিউ রুমের ভেতরে আপনাকে 360 ক্যামেরার মধ্যে বসিয়ে রাখবে, আর বিভিন্ন এলিমেন্ট আসবে আপনার কাছে এবং তারা আপনার রিয়াকশন দেখবে যে আপনি কোন সিচুয়েশনে কেমন রিয়াক্ট করছেন। বেসড অন ইউর রিয়াকশন ওরা বলবে ইউ আর হায়ার্ড, অর বলবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। সো দ্যাটস দ্য রিজন আমার মনে হয় যে মানে আসলে অ্যালাইন হতে পারছে না। আবার এই জায়গাটায় যদি আপনি আমাকে বলেন যে এটা কি আমাদের এই ওই যে 22 লক্ষ ছেলে মেয়ে 20-22 লক্ষ ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছে ওদের দোষ, আমি বলবো কিভাবে ওদের দোষ, ওদের তো দোষ না। বিকজ আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমাদের বাংলাদেশে স্কুল আছে, আমাদের বাংলাদেশে কলেজ আছে, আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে। ছোট্ট একটা দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, আমাদের বাংলাদেশে ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন আছে অনেক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বড় একটা বিশ্ববিদ্যালয় আছে যারা প্রায় 2000-এর উপরে অ্যাফিলিয়েশন দিয়ে রেখেছে ইনস্টিটিউট। বাট আপনি কি বলতে পারবেন বাংলাদেশের দক্ষতা উন্নয়নের কোনো মডেল আছে কিনা? মডেল নাই, যার যার মতো করে ছেড়ে দিছে যে তোমার কাছে টাকা আছে, হ্যাঁ আছে, বা তোমার কাছে মানে নাম্বার আছে, গোল্ডেন এ প্লাস আছে, হ্যাঁ আছে, গোল্ডেন 5। হ্যাঁ গোল্ডেন 5 আছে, হ্যাঁ আছে, যাও তুমি পাবলিকে যাও অথবা তুমি প্রাইভেটে যাও, বাট পাশ করে বের হওয়ার পর তোমার দায়িত্ব। সো এই জায়গাগুলো একটা মিস ম্যাচ আমাদের আছে এবং একটা সুবর্ণ সময় যাচ্ছে বাংলাদেশে, হয়তো এখন আমাদের রিফর্ম দরকার, ইকোসিস্টেমের রিফর্ম দরকার। আপনার বিহেভিয়ারের কথা শুনে আমার নিজের একটা ইন্টারভিউ, সেটা ছিল প্রায় ধরেন হচ্ছে বছর 10 আগে, 10-এর বেশি আসলে। আমি এপিক সিস্টেম নামে একটা, তারা হেলথ কেয়ার সফটওয়্যার বানায়, তাদের ইন্টারভিউ দিতে গেছিলাম উইসকনসিন, একটা ইউএস এর একটা অঙ্গরাজ্যে আর কি। তখন আমি জানি নাই তো ওরা কি করে, আমরা ছিলাম অন্য স্টেটে, সেখান থেকে ওরা ফ্লাই করে নেয় ফার্স্ট রাউন্ডে ফোন ইন্টারভিউ নেওয়ার পরে, তারপরে ওরা ক্যাম্পাসে নেয়। তো ক্যাম্পাসে নেওয়ার সময় পরে আমরা জানতে পারছি যে ওরা একটা ক্যাব পাঠায়, গাড়ি পাঠায় এয়ারপোর্ট থেকে পিক আপ করার জন্য। ওই ক্যাবের লোকটা এটা আসলে ওই ওদের এমপ্লয়ি, এবং সে রিপোর্ট করে যে এই পার্সনটা, সে কোনো প্রশ্ন করে না বা হাই হ্যালো বলে এটা সেটা, তাদের সাথে অত বেশি ক্যাজুয়াল আলোচনা আমরা সাধারণত করি না বা অত সেটা হয় না আর কি। পরে জানতে পারছি তারাও কিন্তু রিপোর্ট করে যে এই পার্সনটা কিরকম। সো ওই যখন আমরা বুঝি নাই, পরে ওটা আমি টেকনিক্যাল রাউন্ড দিয়ে এইচআর রাউন্ডে গিয়ে কেন বাদ পড়ছে সেটা আমি জানি নাই, হয়তো আমি কি করছি আল্লাহই জানে, কিন্তু চাকরিটা আমার হয় নাই সে আমলে। কিন্তু ওরা মানে আমি পরে শুনে অবাক যে আমাদেরকে দুপুরে লাঞ্চ দেওয়া হয়, তাদের টিম মেম্বার যে খায় ওখান থেকে কিন্তু মার্কিং হয় যে অ্যাকচুয়ালি সোশ্যালাইজ কিরকম করতেছে, ইন্টারাক্ট কিরকম করতেছে এই পার্সনটা। কারণ একটা বড় একটা বিষয় হচ্ছে যে ট্যালেন্ট বা স্কিল তো একটা দরকার আছেই, তার পাশাপাশি আপনি যদি খুবই হাইলি ট্যালেন্টেড একটা পার্সন হন কিন্তু টিমের সাথে আপনার কোনোভাবে বন্ডিং হচ্ছে না বা কালচারের সাথে আপনি মিসফিট হন, তাইলে কিন্তু আপনার স্কিলসের ভ্যালুটা হারাই যাবে এবং অনেক জায়গায় আপনার কিন্তু হায়ার এখন করতেছে না, সামনে হয়তো আরো করবে না। তো এখানে আমার প্রশ্ন চলে আসে যে স্কিলসের গুরুত্বটা আমরা হয়তো বুঝছি আপনার অ্যান্সার থেকে, কারণ স্কিলস আর আসলে হয় না এটা যে কোনো চাকরির ক্ষেত্রে। ডিগ্রিটার প্রাধান্যটা এখনো কিছু আছে ডেফিনেটলি, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো স্কিলসের
গেইনের সিস্টেমটা আবার পড়াশোনা আমি কিন্তু বন্ধ করতে পারবো না যে আচ্ছা রিপন ভাই বলছে আমার জিজ্ঞেস করবেন না বিবিএ পাস কিনা, আমি বিবিএ পড়া ছেড়ে দিলাম, এইটা কিন্তু করা যাবে না। তো আপনি আগে এটা আমাকে তাহলে একটু বলে নেন যে আসলে তারপরে আমি কেন পড়াশোনাটা ফিনিশ করব, এটা গুরুত্বটা কি? আমি কিন্তু পড়াশোনা আমি কিন্তু একবারও বলবো না যে তোমার বিবিএ এমবিএ আর যে কোনো পিএইচডি ডিগ্রি লাগবে না। আমারও তো পিএইচডি পর্যন্ত আমি করে ফেলছি। তা আমি কি বলবো যে আমার স্কিল আছে অতএব আমার অনার্স মাস্টার্স পিএইচডি কিছু লাগবে না? আমি লাস্ট 3 বছর ধরে পিএইচডি স্কলার হিসেবে কাজ করছি, তো আমি কেন করছি? রিসার্চ করার এবিলিটিটা অর্জন করবার জন্য, যেন আমি রিসার্চ করতে পারি। ওটা কিন্তু আমার একটা স্কিল যে ইয়েস আই ক্যান রিসার্চ। আফটার পিএইচডি আমি বলবো যে আই ক্যান রিসার্চ। এবং ইন ডেপথ রিসার্চ, এটা তো নরমাল রিসার্চ না, অনেক ইন ডেপথ রিসার্চ যখন আমার পিএইচডি কমপ্লিট হয়ে যাবে। সো ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট, বাট এখন যেটা বাইরের দেশে যেটা করছে, ধরেন আমি যদি আপনাকে বলি আমাদের জার্মানির কথা যদি আপনি বলেন, জার্মানিতে ওদের মডেলটা এরকম যে ওরা ডুয়েল সিস্টেম করেছে যে লার্নিং এন্ড এট দ্য সেম টাইম ডুইং, লার্নিং বাই ডুইং, ওরা বলে ডুয়েল সিস্টেম। হ্যাঁ, সিঙ্গাপুর আপনাকে ওরা বলছে যে স্কিল ফিউচার ইনিশিয়েটিভ। এখন আপনি ওরা তো ডিগ্রি নিতে মানা করছে না, বাট বলছে যে প্রত্যেকটা ডিগ্রির পাশাপাশি তোমার ফাংশনাল স্কিলস ডেভেলপ হচ্ছে কিনা। ফাংশনাল স্কিলস আমাদের বাংলাদেশের কারিকুলামে ফাংশনাল স্কিলস এর ওপর জোর একদমই দেয়া হয় না। এই জন্য আপনি যখন বলবেন কোন একটা ক্যান্ডিডেটকে, যখন শুনি তো নাই ভাই, এই জিনিসটা শুনি নাই, তাই না, জোর করার হিসাব আর কি। রাইট। এখন ধরেন আপনি বিবিএ করছেন, আপনি বিএসসি করছেন, সিএসসি তে আপনি বিএসসি করছেন, এখন আপনি প্রোগ্রামিং হিরো নামে একটা চালান এবং এটা খুব মারাত্মক পপুলার, এখানে আপনি অনেক ধরনের টেক বেসড কাজগুলো করছেন। এখন এই প্রোগ্রামিং হিরো তাকে যদি আপনি কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার ফাংশনাল স্কিলস কি, সে হয়তো ডেফিনেটলি বলবে যে আই ক্যান কোড, দ্যাটস হিজ ফাংশনাল স্কিলস, হি অর শি ক্যান কোড, or he or she can test the code. সো এই যে আমি একটা কোডকে টেস্ট করতে পারি, এটা তো ওর ফাংশনাল স্কিলস। তার মানে তখন ওকে টেস্টার হিসেবে হায়ার করতে পারবে। ডেফিনেটলি এটা ওর ডিগ্রির একটা অ্যাড অন ফিচার যে ইয়েস আমার বিএসসি আছে সিএসসির ওপরে, and at the same time I'm a tester, I'm a coder, I'm a full stack developer. সো ওই ফাংশনাল স্কিলস। আবার ধরেন আমি বিবিএ করেছি, সে যদি বলে ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ, আমার সিজিপিএ একটু কম, নো প্রবলেম, বাট আমি ট্যাক্সেশন খুব ভালো বুঝি, ট্যাক্সেশন হচ্ছে ওর ফাংশনাল স্কিলস। আবার ও যদি বলে যে আমি ফাইন্যান্সে মেজর করেছি বিবিএ তে, আমি ফোরকাস্টিং বুঝি, বাজেটিং এন্ড ফোরকাস্টিং আমি খুব ভালো বুঝি, আমি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করতে পারি, অতএব আমাকে যদি আপনি হায়ার করেন আপনি নিশ্চিত থাকেন আমি আপনাকে আপনার ইনভেস্টমেন্ট রাইট ওয়েতে হচ্ছে কিনা এটা আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো। দিজ আর কল ফাংশনাল স্কিল, যেটা আমাদের কারিকুলামের মধ্যে ওইভাবে মানে এমফেসিস দিয়ে আলোচনা করা হয় না আমাদের ডিগ্রিতে। আমি বলছি ওই ফাংশনাল স্কিলসটাকে অ্যাড অন করতে। এখন অনেক ইউনিভার্সিটি সাথে আলোচনা হয়, তারা আমার উপরে একটু রাগ হন এবং তারা একটু মন খারাপও করেন আমার উপরে আমি যখন এই কথাগুলো বলি, যে কারণে আই এম নট আ ভেরি পপুলার গাই ইন দি ইউনিভার্সিটি এরিনা। কারণ তারা আমাকে বলবে, হয়তো এই ভিডিওটা শোনার পরে হয়তো অনেকে বলবে ইউনিভার্সিটি কি স্কিলস দেওয়ার জন্য? আসলে ইউনিভার্সিটি স্কিলস দেওয়ার জন্য করা হয়নি, কোনোদিন করা হয়নি, কিন্তু আপনাকে শিফটিংটা তো বুঝতে হবে, ট্রানজিশনটা তো বুঝতে হবে, ট্রেন্ডিংটা তো বুঝতে হবে। পৃথিবীর কোন দেশে তো এক একটা করে অস্ট্রেলিয়ার জন্ম হয় না প্রতি বছর জব মার্কেটে। তো আমরা যদি আমাদের মতো করে, মানে অল সাইজ ফিটস ওয়ান সাইজ ফিটস অল, একটা প্রবাদ আছে না, 1700 সালে আপনার যখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরু হয়, মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তখন সব মানে ফ্যাক্টরির ওয়ার্কারদের একটা সাইজের ড্রেস পরিয়ে দিত। তো তখন থেকে আসছিল ওয়ান সাইজ ফিটস অল, একটাই সাইজ বানাবো যাতে সবার ওর মধ্যে ঢুকতে পারে, কাস্টমাইজ সাইজ হবে না। But do you think that one size fits all এই 2024 এ মানে
প্রয়োজন হবে। আপনার লাইফস্টাইল তো আগের মতো আপনি চালাইতে পারতেছেন না, তাহলে কেন আপনি কারিকুলাম আগের মতো চালাবেন? আপনি যদি আগের মতো করে হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে আপনি চলেন, অ্যানালগ পদ্ধতিতে আপনি কমিউনিকেট করেন, অ্যানালগ পদ্ধতিতে আপনি বাজার সদাই করেন, সবকিছু যদি অ্যানালগ পদ্ধতিতে করেন, আজ থেকে 30 বছর আগে 40 বছর যেভাবে করতেন, তাইলে ঠিক ছিল। কারণ তখন অনেক বেশি ফিক্সড কারিকুলাম ছিল, যেটা লাইফ স্পানটা অনেক লম্বা সময় ধরে হইতো, এবং মার্কেটও স্লোলি চেঞ্জ হইতো। এখন মার্কেটে দেখা যাচ্ছে যে অমুক দেশে এমন একটা নতুন প্রোডাক্ট আসছে, এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে তো আরেকটা এন্টারপ্রেনার কিছু একটা শুরু করে দিছে। তো আপনার কমিউনিকেশন স্টাইল, আপনার জবের স্টাইল, বিজনেস প্রতিষ্ঠানের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আইটি কোম্পানি জিরো ছিল, এখন আইটি কোম্পানি হয়তো আমরা হাজার খানিকের উপরে বের করে ফেলতে পারতেছি, এবং বাকি যারা নন আইটি কোম্পানি তারাও আইটি উইংস দিয়ে করে ফেলছে। মানে হচ্ছে আপনার লাইফস্টাইল যখন চেঞ্জ হয়েছে, কারিকুলামটা সেই হিসাবে অ্যাডাপটিভ হয় নাই। তো অ্যাডাপটিভ যদি না হয়, একটা থাকতে পারে যে ইয়েস আমরা রিসার্চার বানাবো, এটা সেটা করব, সেটা তো দরকার আছে একটা সার্টেন পোর্শন, বাট একটা সাইজ দিয়ে সবাইকে ফিট করাটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। এতে দেখা যায় যে অল্প একটা পোর্শনই হয়তো ফিট করে, যেটা আমরা দেখি 5% 10%, বাকি 90% মিসফিট হয়ে বসে থাকে আর কি। 100%। সো এইটাতে একটা যেহেতু একটা ডিগ্রি আপনাকে দিবে হচ্ছে বেজ লাইন, যে ওকে আমার বেয়ার মিনিমামটা আছে, আমার ফাউন্ডেশনটা আছে, আমি সোশ্যালি একটু প্রফেশনালি জিনিসটাকে ডিল করতে পারি, এই টাইপের জিনিসগুলো আমাকে দিল, কিন্তু এখানে আরেকটা ফাংশনাল বিষয় স্কিলটা আছে, হ্যাঁ। আরেকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন, মানে আমি যদি চিন্তা করেন যে আমাদের এখন যারা শিক্ষক, ধরেন আমার যে শিক্ষক, ওই শিক্ষক, বিলিভ মি, আমার শিক্ষকরা এখনো আমার রোল মডেল। আমার মনে হয় যে আমি আমার শিক্ষকদেরকে এখনো ক্রস করতে পারিনি, আমার টিচারদেরকে আমি ক্রস করতে পারিনি। বিকজ উনাদের ক্লাসে আসা, ক্লাসে এসে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের শব্দের ব্যবহার, তাদের এক্সপ্রেশনস, ওইগুলিকে আমি কপি করতেও পারি না, মানে এতটাই ব্রিলিয়েন্ট ছিল। তো এখন এ কারণে আবার ওই শিক্ষকদের এক ধরনের ছিল যে, মানে আর্ট অফ গিভিং, বলে না আর্ট অফ গিভিং, তাদের মেন্টালিটা ছিল আর্ট অফ গিভিং। আরে আমি রিপনকে আমার সব উজাড় করে দিব, যাতে রিপন একদিন বড় কিছু হয়। আমি বড় হব কিনা আমি জানি না, কিন্তু অ্যাজ এ টিচার আমি দেখতে চাই যে রিপন অনেক বড় হয়ে গেছে। দূর থেকে আমি রিপনকে দেখবো আর আমি গর্বে বড় হব যে ইয়েস, হি ওয়াজ মাই স্টুডেন্ট, ও আমার স্টুডেন্ট। এরকম টিচারের সান্নিধ্যে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা এসেছি। এখনকার টিচার যদি আপনি বলেন, আমি এখনকার টিচারকেও খারাপ বলছি না, কিন্তু এখনকার টিচারদের একটা জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অডিয়েন্স, বলে না নো ইউর অডিয়েন্স। আপনি যখন প্রেজেন্টেশন দিতে যান, আপনাকে বলে যে তোমার টোটাল প্রিপারেশনের মধ্যে 60% অডিয়েন্সকে নিয়ে রিসার্চ করো, তাদের মাইন্ডসেট নিয়ে রিসার্চ করো, তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে রিসার্চ করো। আমাদের শিক্ষকদের বর্তমানে যারা আসছে, এখন তো এটা সবাই জানে, আমরা অনেক আগে থেকে বলছিলাম জেনারেশন গ্যাপ, আমরা বলি এখন জেনারেশন জেড অথবা জেনজি, যে যাই বলুক। আমি যদি জেনজি কে অ্যানালাইসিস করি, তাহলে জেনজি অনেক ফ্রিডম, ওরা ফ্রিডম পছন্দ করে। জেনজি লার্নিং বাই ডুইং পছন্দ করে, জেনজি লেকচার পছন্দ করে না। জেনজি চায় যে আমি এখান থেকে নিজে কিছু বানাতে পারবো কিনা বলেন তো, মানে প্রোঅ্যাক্টিভনেসটা আমার এখানে আছে কিনা, এটা জেনজি চায়। এবং এখানে জেনজির মধ্যে সে শহরের জেনজি নাকি গ্রামের জেনজি, বিষয়টা কিন্তু কখনোই আপনি পার্থক্য করতে পারবেন না। সব জেনজির সিচুয়েশন একই। আমার মেয়ে যার বয়স কম এখন, সে যা অ্যাটিটিউড করে, আমার এক কলিগের মেয়েও একই অ্যাটিটিউড করে, পার্থক্য নাই। হ্যাঁ, সো আমাদের সরি, এবং এটা বিষয়টা এরকম যে আপনার ডিজিটালাইজেশনের ব্লেসিংস হিসাবে যেটা কাজ করতেছে, শুধু আপনার কলিগের মেয়ে বা আপনার মেয়ে না, এবং মোস্ট অফ দ্য কেসে আপনার মেয়ে আরেকজন হচ্ছে সেম বয়সী, হয়তো জার্মানির একটা বাচ্চা, অস্ট্রেলিয়ার একটা বাচ্চা, বা ইউএস এর একটা বাচ্চা, বা ইউকের একটা বাচ্চা, দে হ্যাভ অ্যাক্সেস টু প্রিটি মাচ সেম থিং। আজ থেকে হয়তো আপনি 50 বছর আগে, 30 বছর আগে যে ইনফরমেশন, যে নলেজ, অথবা যেই থিঙ্কিং স্টাইলটা বাংলাদেশের একটা বাচ্চা পাইতো না, সেটা হইতে পারে কুড়িগ্রামের, হইতে পারে মাগুরার। আপনি ঢাকায় আছেন বলে আপনি যে অ্যাডভান্টেজ ইন টার্মস অফ নলেজ এন্ড ইনফরমেশন, সেটা কিন্তু না। এবং ওয়ার্ল্ডের সাথে আপনার কিন্তু গ্যাপ নাই। জাস্ট আপনার হাতে যতক্ষণ পর্যন্ত একটা স্মার্টফোন আছে, এই কথাটা আপনি কয়েকটা ভিডিওতে বলেনও, যে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত একটা স্মার্টফোন আছে, ততক্ষণ পর্যন্ত আপনার নলেজ ইনফরমেশনের মধ্যে কোনো গ্যাপ নাই।
কোনো গ্যাপ শুধুমাত্র নেই, আপনার অ্যাকশন নেয়ার মধ্যে কিছুটা গ্যাপ আছে। গ্যাপ সরি থাকতে একটু পারে। ইন্টারাপ্ট করে ফেলছি, বাট ভেরি একটু রাইটলি, কন্টিনিউ ভেরি করেন আর কি। রাইটলি, ভেরি রাইটলি আপনি পয়েন্ট আউট করেছেন। এবং সবচেয়ে বড় কথা, ধরেন জেনজি বা এই বয়সে যাদের বয়স এখন ধরেন আপনার মানে যাদের জন্ম আসলে আপনার 95 এর পরে, যাদের জন্ম 2000, এরাই তো আমাদের জেনজি। এরা না, এরা এরা ফিডব্যাক চায়। এরা 1 বছর ওয়েট করবে না ফিডব্যাকের জন্য। এরা বলে আমাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেন। আই ডোন্ট মাইন্ড আপনি যদি আমাকে ফিডব্যাক ফেসবুক মেসেঞ্জারের মধ্যে দেন, আপনি যদি হোয়াটসঅ্যাপে দেন, আই ডোন্ট মাইন্ড। আমি কখনোই বলবো না স্যার আমাকে হোয়াটসঅ্যাপে কেন ফিডব্যাক দিল, বলবে না। আমি হয়তো চিন্তা করতে পারি, আচ্ছা ও আমাকে হোয়াটসঅ্যাপে কেন দিল, কেন আমাকে ডাইরেক্ট ফোনের মেসেজে দেয়নি, এসএমএস এ দেয়নি। দ্যাটস দ্য ডিফারেন্স। এখন আমাদের শিক্ষকদেরকেও জেনজি হতে হবে। এখানেই অ্যাডাপ্টেবিলিটি কি, আমরা আমরা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে বলি আমার মতো হও, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় শিক্ষকদের বলতে হবে আমি তোমার মতো হব। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তো মানে অ্যাডাপ্টেবিলিটির দায়িত্বটা কার বেশি? আমি টিচারের আপনার বাই ডিফল্ট একটু বেশি হওয়া উচিত আর কি। হওয়া উচিত না যে, হুম। যেমন আমি আমার মেয়ের মতো হওয়ার চেষ্টা করি, আমি আমার ভাতিজার মতো হওয়ার চেষ্টা করি, আদারওয়াইজ আমার ভাতিজা তো আমার সাথে গল্প করবে না। সো এখানে তাকে আপনি মানে আগে যেমন আমরা টিচার হিসেবে যে ভয়টা ছিলাম, এই যুগটা সামহাউ চেঞ্জ হয়ে গেছে। এখন টিচার বিকামস লাইক মোর ফ্রেন্ড, বা ইভেন প্যারেন্টসরাও ফ্রেন্ড টাইপের। করে আমার মনে আছে আমার দাদা এসে আমাকে বলতে, রিপন কেমন আছো, আমাকে কিন্তু বলতো না হ্যাঁ রিপন কেমন আছো, আমার সঙ্গে এইভাবে আমার মতো সুরে সে কথা বলতো। মানে আমার দাদাও যদি এখন বেঁচে থাকতেন, ওনার বয়স 110 কাছাকাছি হতো, বাট উনি কিন্তু ওই সময় অ্যাডাপ্টেবল হওয়ার চেষ্টা করেছেন যে ওকে আমি রিপনের সুরে কথা বলি। এখন আমি যে ছেলেটার সাথে কথা বলবো, আমি তো তার সুরে কথা বলবো, সে আমার সুর বুঝবে না, সে তার সুর বুঝবে। সো এই জায়গাতে একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আমাদের বুঝতে হবে যে আমি যাদের জন্য কাজ করছি অ্যাজ এ টিচার অথবা অ্যাজ এ লিডার অথবা অ্যাজ এ মানে মানে কো ওয়ার্কার হিসেবে আমি যাদের সাথে কাজ করছি, তারা কেমন, তাদের মাইন্ডসেট কেমন। ওকে, লেট মি চেঞ্জ এন্ড বি অ্যাডাপ্টিভ। এই জাতীয় বিষয়গুলো আসলে থাকা উচিত আমি মনে করি। তাহলে ভেরি গুড, কারণ ভেরি গুড পয়েন্ট। কারণ টিচারের কোর অবজেক্টিভ কিন্তু চেঞ্জ হয় না। টিচার কিন্তু চায় যার টিচিং এস এ গিভিং, এতে মহৎ পেশার মাধ্যমে সে লাইফকে ইম্প্যাক্ট ফেলে সেই লাইফটাকে বা তাদের জীবনটাকে একটা সার্টেন লেভেলে নেবে। সো আপনি ফাংশনাল স্কিলের ব্যাপারটা খুবই ক্লিয়ার, কারণ আসলে আমাকে হায়ার করা হবে আমার ফাংশনাল স্কিলের জন্য। কারণ কোম্পানি নিয়ে কিন্তু আমাকে চেহারা দেখিয়ে বসে রাখবে না মাসের পর মাস। মানে আই হ্যাভ টু কন্ট্রিবিউট সামথিং, সেটা দিয়ে কোম্পানি কিছু আর্ন করবে, আর্ন করার থেকে একটা অংশ আমাকে দিবে। এটাই তো হচ্ছে মূল ডিলটা, এছাড়া তো আর কোনো কিছু কাহিনী নাই। আমার সময় আমি বিক্রি করব। মোট কথা হচ্ছে সময় আমার মেধা, আমার সময় মেধা একটা ঝংকার মাহবুব তার সময় বিক্রি করবে। তার কাছে এখন স্পেয়ার 2 আওয়ার্স আছে। এই 2 আওয়ার্স সে এখন ডিলে আসতেছে যে আমার কাছে 2 আওয়ার্স আছে, হু ওয়ান্টস টু বাই বাই, এবং সেটার ভিতরে আমাকে কিছু টাকা পয়সা দিবেন বা কিছু ফ্যাসিলিটিস দিবেন। মানে যে কোনো ভাবে আমরা তো আমাদের টাইমটা কি সেভ করি। আমরা কেন এখন গাড়ি ছেড়ে মেট্রোতে উঠি? টু সেভ দ্য টাইম, যাতে ওই টাইমটা আমরা আরেক জায়গায় ইনভেস্ট করতে পারি, রাইট? সো এখন ফাংশনাল স্কিল ছাড়া তো আপনি আপনার টাইমকে মানে সেল করতে পারবেন না। আমাকে নিয়ে কি করবে? আমাকে তো জাদুঘরে রাখবে না, রাইট? আপনি নিয়ে তো আমাকে বলেছে ঠিক আছে তুমি শো পিস, তুমি বসে থাকো, মাসে শেষে তোমাকে আমি বেতন দিব আর কি। এটা তো হবে না আর কি। বাট আবার অনেক ক্ষেত্রে কিন্তু আবার এটা আছে, ধরেন ফাংশনাল স্কিলস যে শুধুমাত্র কারিগরি হতে হবে নট দ্যাট। ধরেন আমি যদি বলি যে যিনি সিকিউরিটি গার্ডের কাজ করেন, তার ফাংশনাল স্কিলস কি? তার ফাংশনাল স্কিলস হচ্ছে তার অবজারভেশন ক্ষমতা আছে, এটা তার ফাংশনাল স্কিলস। সে অবজার্ভ করতে পারে কার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, ওর বডি ল্যাঙ্গুয়েজ কি ছিনতাইকারীর মতো, চোরের মতো, নাকি ওর বডি ল্যাঙ্গুয়েজ আপনার মানে আসলে একজন গেস্টের মতো। এটা তার এই অবজারভেশন স্কিলসটা থাকতে হবে। তার প্রচুর ধৈর্য থাকতে হবে, বিকজ আপনি চিন্তা করেন একজন সিকিউরিটি গার্ড ভাই যিনি আছেন, তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, কিন্তু ফিজিক্যাল ফিটনেসেরও দরকার আছে। সো এই যে ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকা, এটা তার ফাংশনাল স্কিলস। আবার যিনি কল সেন্টারে কাজ করেন বা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে কাজ করেন, এখন ফাংশনাল স্কিলস তার জন্য কিন্তু আবার সফট স্কিলস ফাংশনাল স্কিলস হয়ে যায়। সে হাসতে পারে কিনা, হাজারো ব্যথা তার মনের ভেতরে, এই মাত্র ঝগড়া করে আসছে বন্ধুর সঙ্গে, কিন্তু ফোনটা ধরার সময় কিন্তু বলবে হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন, জি বলেন। সো এই যে মানে ফাংশনাল স্কিলস, মানে আমি যেন কনফিউজ না হয় আমাদের অডিয়েন্স, যে ডাজন্ট মিন যে আপনাকে ওই নাট বল্টুই খুলতে হবে। ক্যান বি ওর স্মাইল, ডিপেন্ড করে আপনার জব নেচারটা কেমন, আপনি কোন ধরনের জব নেচারে যেতে চান।
সামহাউ ইউ বিকাম ইউজফুল অ্যান্ড সামওয়ান কন্ট্রিবিউটিং আর কি, এটাই হচ্ছে বিষয় আর কি, যে আসলে একটা অর্গানাইজেশনের কাজের মধ্যে সে তার এবিলিটিটাকে ইউটিলাইজ করতে পারে। বুদ্ধির খেলা হইতে পারে যে আমি হয়তো স্ট্র্যাটেজি বানাবো, আমি মার্কেটিং ব্র্যান্ডিং এর কাজ করব, আমি শুধু থিঙ্ক করে করে অথবা অ্যানালাইসিস করে করে আমি বের করব, সেখানে নাট বল্টুর কোনো কিছুই নাই, আমি জাস্ট আইডিয়া বের করব, হয়তো মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন করব, সেটা হইতেই পারে আর কি। সো একটা স্টুডেন্ট লাইফে আমাদের পোলাপাইন তো ডেফিনেটলি অনেক কারণে বিজি থাকে, সেটা ঠিক আছে, কিন্তু ফাংশনাল জিনিসটাকে সে আইডেন্টিফাই করার একটা চ্যালেঞ্জ আমাদের থাকে। এটা ম্যাক্সিমাম জব ফিল্ডের ক্ষেত্রে বা কারিকুলামের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা আমার ফাংশনাল স্কিলটা কি হবে সেটা আইডেন্টিফাই করে উঠতে পারি না। কখনো আইডেন্টিফাই করতে পারলে এটাকে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিব, সেই প্রসেসটা ঠিক মতো করে এক্সিকিউট করা হয় না। সো দুইটা প্রশ্ন, যে আমি কিভাবে আমার ডিসিপ্লিন ওয়াইজ অথবা আউটসাইড অফ মাই ডিসিপ্লিন আই উইল ফিগার আউট হোয়াট ইজ মাই কোর কম্পিটেন্সি, বা আমার মেইন সেলিং পয়েন্টটা কি, বা আমি কি দিয়ে কন্ট্রিবিউট করতে চাই এই দুনিয়াটাতে বা যেখানে আমি কাজ করি না কেন আর কি, সেটা কিভাবে আইডেন্টিফাই করব এবং সেটা কিভাবে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিব। কারণ আপনি যদি একটু সার্টেন লেভেল পর্যন্ত না নেন তাহলে কিন্তু আপনি প্রেজেন্টেবল হইলেন না বা ইউজফুল হইলেন না আর কি। তো এই দুটো আমি কিভাবে করব? একটা জিনিস আমাকে সবসময়, আমি তো বাংলাদেশের 64 জেলায় গিয়েছি, বুঝছেন, এটা আমার জন্য একটা, আমি মনে করি এটা আমার জন্য একটা ব্লেসিংস। আমি 64 জেলায় গিয়েছি, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু নো দ্য ইউথ অফ আওয়ার কান্ট্রি, বিকজ বাংলাদেশ ইজ দি অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে এত বেশি ইউথ। আমাদের গড় বয়স আপনি জানেন কত? আমাদের গড় বয়স 26। তো এখন আপনি চিন্তা করেন আমরা কতটা, এবং হ্যাঁ, এটা ঠিকমতো ইউটিলাইজ করলে কি অবস্থা হবে কি আর কি অবস্থা নেক্সট হবে। 15-20 বছর পরে। তো 26 বছরের বাংলাদেশ, মানে এভারেজ যদি আমি করি, তবে এটা বেশি দিন থাকবে না হয়তো। কোনো একজন লেখক বলেছিলেন যে আমরা কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নাকি ডেমোগ্রাফিক ডিজাস্টার, এটা একটা বিরাট কোয়েশ্চেন। এটা উনি ডেইলি স্টারে একটা লিখেছেন, আর আই রিয়েলি, মানে আমার পড়তে খুব ভালো লাগছিল আর কি। সো এখন প্রশ্ন হচ্ছে যে, দেখেন আমাকে অনেকেই তরুণরা আমাকে প্রশ্ন করে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, বলে যে আমি আত্মবিশ্বাস নাই আমার। তো তখন আমি একটা ক্যাম্পেইন করলাম ওদেরকে নিয়ে। ক্যাম্পেইনটা ছিল এরকম, আসো আমরা একযোগে বলি দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস। আগে এটা বিশ্বাস করি, চলো দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস। তোমার কাছে দক্ষতা নাই বা তুমি দক্ষতা আইডেন্টিফাই করতে পারো নাই, তুমি স্টেজে উঠতে পারবা না, তুমি কারোর সঙ্গে হাত মেলাতে পারবা না, বিকজ আনআইডেন্টিফাইড এখনো। সো তোমার কাছে একটা থাকবেই। নাও এখন এটা বের করব কিভাবে? এখন এটা আমি বের করব কিভাবে? দ্যাটস আ কোয়েশ্চেন। নাও এখন আমি কিভাবে বের করবো? আমি বের করব এইভাবে করে যে, দেখেন আপনি যদি শুধুমাত্র আপনার বাসা আর আপনার ইউনিভার্সিটি বা কলেজ বা পলিটেকনিক যেখানেই পড়েন, শুধু যদি এর ভেতরে আপনি সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন না। আমরা এই জন্য অনেক সময় বলি যে স্বেচ্ছাসেবী কাজ করতে যাও, দেখবা স্বেচ্ছাসেবী কাজ করতে করতে, মানে ভলেন্টারি কাজ করতে 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 এক সময় তুমি মনে করবে, আরে আমার তো মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। এই যে ভালো লাগাটা আইডেন্টিফাই করা, অথবা টিউশনি করে, অনেক সময় টিউশনি করে, টিউশনি করতে করতে তার মধ্যে একটা আগ্রহ জন্ম হয়, আরে আমি তো ভালো টিচার হতে পারি, বিকজ আমি একটা ছেলেকে ম্যাথে 80 পাইয়ে দিলাম, সে 60 পেত না, বাট আমি এখন আমার কারণে সে এখন আলহামদুলিল্লাহ 80 পেয়ে গেছে। এখান থেকে তার একটা আসে। সো প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা কাজের উপরে তার নিজের একটা আবেগ একটা জড়িত থাকে, যে এই কাজটা করতে আমার ভালো লাগে, এই কাজটা করার সময় আমার রাত দিনের খবর থাকে না, এবং কখন সূর্য উঠলো কখন সূর্য ডুবে গেল আমি ঘড়ি দেখি না যে কখন শেষ হবে। যে কাজ করতে গেলে আপনি ঘড়ি দেখেন, দ্যাটস নট ইউর ওয়ার্ক, সেটা আপনার কাজ না, ওইটা আপনি মানে বিপদে পড়ে লায়াবিলিটি অথবা বাধ্য হয়ে করতেছি আর কি, প্যাশনটা নাই বা ইমোশনটা নাই। সো এখন যখন এটা আইডেন্টিফাই হয়ে যায়, এটা আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর এইখানে হয়তো লিস্ট চলে আসে, 5-6টা লিস্ট হয়ে গেল, যে আমার এই 5টা কাজ করতে আমার ভালো লাগে, ঘুম আসে না, জেগে থাকি, কোনো সমস্যা নাই। নাও নেক্সট চিন্তা করতে হয় যে এই কাজটা তুমি নিজে পারো। অনেকে বলতে পারে আমার ফুটবল খেলা দেখতে খুব ভালো লাগে, তুমি নিজে ফুটবল খেলতে পারো? না, আমি ফুটবল খেলতে পারি না। সো এটা তোমার ড্রিম জব না, এটা তোমার ড্রিম জব না। ফেসবুক স্ক্রল করতে ভালো লাগে, ইউটিউব করতে ভালো লাগে, ফেসবুক স্ক্রল করতে ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, বাট তুমি এটা এখন নাও নেক্সট কোয়েশ্চেন আছে, আমি স্ক্রলও খুব নিজে ভালো করতে পারি। আচ্ছা, ফেসবুক স্ক্রলিং এ করে কি কখনো মানুষ তোমাকে টাকা দিবে? না, টাকা দিবে না। এটাকে আমি ক্যারিয়ারে কনভার্ট করতে পারি কিনা, আমার প্যাশনটাকে হ্যাঁ, যদি আমি ক্যারিয়ারে কনভার্ট করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি, তাইলে প্যাশনটাকে আমি নার্চার করতে পারবো আর কি। হ্যাঁ,
সো যখনই আপনার এই 3টা প্রশ্নের উত্তর যখন আপনি এক একটা করে দিতে থাকবেন, তখন দেখবেন যে আপনার লিস্ট ছোট হয়ে আসছে। তখন আপনার লিডারশিপ, তখন আপনার ডিসিশন মেকিং, যে হ্যাঁ এখন আমার 2টা জিনিস ভালো লাগে, আমার ভিডিও এডিটিং করতেও ভালো লাগে, আবার পাবলিক স্পিকিং করতেও ভালো লাগে। ওকে, 2টার কোনোটাকেই আমি ছাড়তে পারবো না, অতএব 2টাকে এক করে একটা ক্যারিয়ার বানাও। পাবলিক স্পিকিং করবা, ওইটার ভিডিওগুলি এডিট করে নিজে সোশ্যাল মিডিয়ায় দিবা। সো মানুষ হয়তো তোমাকে এক সময় বলবে যে ভাই আপনি আসেন, আমার স্টেজে আসেন। এন্ড হয়তো মানুষ তোমাকে অনেক অর্গানাইজেশন, মার্কেটিং, সেলস বা ব্র্যান্ডিং এ হয়তো দে ওয়ান্ট টু ইনক্লুড ইউ। এইভাবে করে আমরা কিন্তু আইডেন্টিফাই করি। আবার আরেকটা প্রবলেম হয় আমাদের, আমরা খুব বড় পিকচার দেখতে পছন্দ করি। এই যে আমার হাতে যে টিস্যুটা আছে, আমরা মনে করি পুরো টিস্যুটা আমি একবারে খেয়ে ফেলবো। ইটস নট পসিবল। একটা হাতিকে কখনো একবারে খাওয়া যায় না। হাতিকে যদি বলা হয় যে একটা হাতি খেয়ে দেখাও, তো সে প্রথমে টুকরা টুকরা করেই খাবে, হাতিটাকে একবারে খেতে পারবে না। আমরা আমাদের পুরো ক্যারিয়ারটা একবারে পেতে চাই, ওখান থেকে আমাদের সমস্যাটা শুরু হয়। বাট ওই যে বলে না, গোল আর ভিশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ভিশন হয়তো আপনি আপনার জীবদ্দশায় নাও দেখে যেতে পারেন, যে আমি একটা দক্ষতা নির্ভর বাংলাদেশ দেখতে চাই, এটা যদি আমার ভিশন হয়। এমনও হতে পারে আমি দেখতে পারিনি, আমার গ্র্যান্ড চিলড্রেন দেখে গেছে, বাট দ্য ড্রিম ওয়াজ মাইন। আমার স্বপ্ন ছিল এটা, যে একটা দক্ষতা নির্ভর বাংলাদেশ। এখন আমি বেঁচে থাকা অবস্থায় আমি ছোট ছোট কি কি অ্যাকমপ্লিশমেন্ট করতে পারি, কি কি অ্যাচিভ করতে পারি, দ্যাটস মাই গোল। ছোট 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 ছোট। আমি সাইকেল চালাতে পারি না, ওকে, আমার গোল হচ্ছে আমি সাইকেল চালিয়ে ফর এক্সাম্পল ধানমন্ডি থেকে নিউ মার্কেট যাব। এটা হচ্ছে আমার গোল। কবের মধ্যে যাব, আমি আমার নিজেকে আমি একটা ডেডলাইন দিলাম, 15 ডেজ টাইম আমি দিতে চাই। 15 ডেজ এর মধ্যে আমি সাইকেল চালানো শিখবো, সাইকেল কিনবো, সঙ্গে আরো প্রোটেক্টিভ যা যা আছে, পিপিই বলে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেগুলো কিনবো। এন্ড দেন আমি একজন ইনস্ট্রাক্টরের শরণাপন্ন হতে পারি, অথবা নিজেই শিখতে পারি। শিখে 15 ডেজ এর মধ্যে আমি ধানমন্ডি থেকে নিউ মার্কেট নিজে আমার সাইকেল চালিয়ে যাবই। এইটা হচ্ছে আপনার গোল। যখনই আপনি এই গোলটা পেয়ে গেলেন, তখনই আপনি পিছনে নিজেই নিজের হাত দিয়ে বলবেন, ওয়েল ডান রিপন, ওয়েল ডান, ইউ ডিড ইট। এখন যখন ছোট ছোট গোল অনেক হয়ে যায়, তখন কিন্তু একটা বিশাল জিনিস ঘটে, তাই না? 1000 মাইলস করতে মানে স্টেপ, এটা খুবই সিম্পল। তার মানে একটা খুবই অ্যাচিভেবল শর্ট ডিউরেশনের মধ্যে, এবং ডেডলাইন অ্যান্ড হচ্ছে এইটা যদি আমরা সেট করি, তখন গিয়ে হচ্ছে আমাদের জন্য 1 পা 2 পা আগানো যায়। ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে এই জায়গাটাতে আমরা আটকে যাই, যে ফার্স্ট স্টেপটা বা সেকেন্ড স্টেপটাতে আটকে যাই। যেমন আমি এখন 2 লক্ষ টাকা স্যালারি চাই। ইজ ইট পসিবল? আপনাকে এই মুহূর্তে বিগিনার্সে কেউই দিবে না বলতে গেলে। বিগিনার্সদের জন্য ওই লেভেলের, মানে এই না হওয়া পর্যন্ত, ওই লেভেলের হলে তো ইলন মাস্কও তো 5 বছর না 10 বছর বয়সে একটা ছেলেকে হায়ার করছে। দ্যাট ইজ ডিফারেন্ট কেস। অসম্ভব বলে কিছু নাই, হতে পারে। কিন্তু আপনি যদি জেনারেলি চিন্তা করেন, আপনাকে 2 লাখ টাকা ইউনিভার্সিটি থেকে বের হতে গেলে আপনার ওই ইউনিভার্সিটির 4 ইয়ার্স কেও আপনার জব হিসেবে ট্রিট করতে হবে। ওই ইউনিভার্সিটির 4 ইয়ার্স কে আমি তো সবসময় একটা জিনিস এখনো বলি, আগেও বলতাম, আপনি ইউনিভার্সিটির 4 ইয়ার্স, যেটা 4 বছরের লাইফ, 4 বছরের লাইফ আপনার একটা কিন্তু মানে একটা জবের মতো হতে পারে। এখনকার অনেক পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার কাজ করার অপশন আছে, কাজ করতে পারে, অনেকে ক্লাবিং করে। আমি ঢাকা ইউনিভার্সিটির অনেক ক্লাবের সাথে কাজ করেছি, বিশেষ করে ক্যারিয়ার ক্লাবের সাথে কাজ করেছি। তারা এই মুহূর্তে, আমি বলছি ধরেন 2014, 15, 16, 17 পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, এদের সাথে কাজ করেছি, একদম ক্লোজলি কাজ করেছি। বিলিভ মি, এই প্রত্যেকটা ছেলেমেয়ের নাম যদি আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই চিনবেন। রাইট নাও তারা এখন জুয়েল, মানে তারা যা ড্রিম করেছে, বিকজ ওই ইউনিভার্সিটি লাইফে আমি ওদের ফোকাস দেখেছি, ওদের ভাইব্রেশন দেখেছি। সো ওইটাও সম্ভব, কিন্তু তার জন্য তো আপনাকে বাইরে যেতে হবে, একটু গন্ডি থেকে বের হতে হবে, দেন দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইউ। সো আমরা কিন্তু ইউনিভার্সিটি লাইফটাকে আমরা যদি সিম্পল ভাবে একটা প্রফেশন, একটা অ্যাচিভমেন্টের অংশ হিসেবে দেখি, যেটা শুধুমাত্র সার্টিফিকেট না বা টাইম পাস না, তাহলে কিন্তু আমরা ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা ওই যে আপনার ক্লাবের কথা বললেন, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস গুলোর কথা বললেন, সেগুলো যদি করি, তাহলে আমার
সফট স্কিল যতগুলো দরকার সেগুলো ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে আমি ফ্রি অফ কস্টে পেয়ে যাব। পাশ করার পরে এগুলো যখন চাইবো তখন কিন্তু আমার প্রফেশনাল ট্রেনিং লাগবে, টাকা পয়সা দিয়ে নিতে হবে আর কি। তো আপনি যদি একটা পার্সনকে মনে করেন যে সে ইউনিভার্সিটি লাইফটাকে বেস্ট ইউটিলাইজ করতে চায়, সে যে সাবজেক্টে পড়ুক না কেন আর কি, তাহলে তার এন্ডে কি কি চেকলিস্ট থাকা দরকার, যাচ্ছে আমি এইটা যদি আমি করি তাহলে আমি বুঝতে পারবো যে আমি ইউনিভার্সিটি লাইফটা খুবই কাজে লাগাইছি, যাতে আমি এইটাকে আমাদের অন্যরা ইউজ করতে পারে আর কি। আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আমি এমপ্লয়াবিলিটি, যেটাকে আমি ইনফ্যাক্ট আমার পিএইচডিও যেটার উপরে এমপ্লয়াবিলিটি, সো এমপ্লয়াবিলিটি নিয়ে আমি মেন্টরিং করতে আমি ভালোবাসি। আমি আমার নিজেকে কখনো মানে টিচার বা এডুকেটর হিসেবে হয়তো চিন্তা করি না। আমি মনে করি আই ওয়ান্ট টু বি আ মেন্টর, বিকজ একজন মেন্টরের সাথে একজন শিক্ষকের পার্থক্যটা হয়ে যায় এরকম যে কাইন্ড অফ মেন্টর না সবসময় একটা হাত সরাসরি আপনার শোল্ডারে রাখবে, অথবা একটা ইনভিজিবল হ্যান্ড আপনার শোল্ডারে থাকবে যে তুমি বড় না হওয়া পর্যন্ত তোমার সঙ্গে আছি। সো এই মেন্টরিং করতে গিয়ে আপনি 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 দেখবেন যে আমি যখন একটা ছেলে যখন ভর্তি হয় একটা ইউনিভার্সিটিতে, তখন না তার অনেক কিছুই তার অন্যের দ্বারা দেয়া থাকে যে হ্যাঁ তুমি সিএসসি তে ভর্তি হও, অথবা তুমি বিবিএ তে ভর্তি হও, বা তুমি আইটি নিয়ে কাজ করো। অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়ের চয়েস থাকে, আবার বাবা মারও প্রেশার থাকে, দুইটা জায়গাতে থাকে। বাট ওয়ান্স আপনি ঢুকে গেছেন, এখন তো আপনাকে এটার উপরেই হয়তো করতে হবে, বিকজ আপনি আবার আপনার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো আপনি কাজ করে আপনি আসলে শান্তিও পাবেন না। ইউ হ্যাভ টু ইদার কনভিন্স ইওর মানে বাবা মা, কনভিন্স করতে হবে, আর যদি কনভিন্স করতে না পারেন তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। যারা এই দুই নৌকার মাঝখানে থাকে তারা কিন্তু লাইফে সাফার করে। সো ওই সাফারিংসটা আশা করি আপনারা কেউ করবেন না। সো যখন আপনার মধ্যে রাজি হয়েছেন, ওকে বাবাও চাচ্ছে এটা, আমিও হয়েছে এটা, নাও আমি এখন চিন্তা করি যে ওকে একটা একটা এটাকে বলে মাইন্ড ম্যাপ বলে। এখন তো মাইন্ড ম্যাপের এআই টুলসও বেরিয়ে গেছে, আপনি হয়তো আপনার অডিয়েন্সদের বলতে পারেন, যেমন myLens.ai নামে একটা অ্যাপ আছে যেটা আমিও ইউজ করি। আগে আমরা ঘন্টার পর ঘন্টা মাইন্ড ম্যাপ করতাম যে আমি কি করতে পারি, এখন myLens.ai অ্যাপটা দিয়ে আমরা ইজিলি বের করতে পারি। এখন ধরেন যে আমার খুঁজে খুঁজে বের করা, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক, অনেক কমিউনিটি ওয়ার্ক ইউনিভার্সিটি লাইফে স্টুডেন্টরা করতে ভালোবাসে। সো অনেকে মনে করে যে ওকে আমি কমিউনিটি ওয়ার্ক করছি, এটা মজার ছলে করছি, বা তার যদি একটা থাকে যেন আমি শেখার ছলেও করছি, আমি শেখার জন্য কমিউনিটি ওয়ার্ক করছি, তখন না সে আইডেন্টিফাই করতে পারবে যে আরে এই কমিউনিটি ওয়ার্ক করতে গিয়ে তো আমি দেখলাম আমি সাঁতার পারি না, কিন্তু বন্যার মানুষকে সাহায্য করা আমার নৈতিক দায়িত্ব, কিন্তু আমি সাঁতার পারি না। তো তার মধ্যে একটা একটা আগ্রহ আসতে পারে, ওকে তাহলে সাঁতারটা শিখে নিই। সো দেন নিজেকে একটা টাইমলাইন দেয়া, শিক্ষকদের সাথে কথা বলা। শিক্ষকদের সাথে আমরা কখনোই কাউন্সিলিং এ যাই না, আমরা শিক্ষকদের সঙ্গে থাকি শুধুমাত্র নাম্বারের ভেতরে শিক্ষকের সম্পর্ক আমার স্যার, আমি শুধু ক্লাসরুমে, এবং স্যার এবং প্রশ্নই থাকে, স্যার মিড টার্মে কি প্রশ্ন আসবে, স্যার ফাইনালে কি প্রশ্ন আসবে, স্যার প্রেজেন্টেশন কবে দিবেন, এর বাইরে কোনো আলাপ নাই। সো আমি যদি এই আলাপটাও চালিয়ে যাই যে স্যার আমি তো সিএসসি তে ভর্তি হয়ে গেলাম, আমি তো পাইথন শিখতেছি এখন, স্যার এখন আমার 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 ক্যারিয়ার গোল কি হওয়া উচিত, বা পাইথনের ভবিষ্যৎ কি হওয়া উচিত, আমি যদি টেকনোলজি ব্যবহার করি, আমি একটু গুগলকে যদি ব্যবহার করি, যে আমি যে পাইথন শিখছি বা মেশিন লার্নিং শিখছি, তো মেশিন লার্নিং শিখে আমার কি হবে, বা যে ছেলেটা বিবিএ পড়ছে সে মেজর নিবে, এখন মেজর সিলেকশনের টাইম এসেছে, সে এখন 5th সেমিস্টারে মেজর নিবে, তাকে তো চিন্তা করতে হবে আচ্ছা আমি কি হাসতে পারি, আমি কি ফ্রেন্ডলি, তাহলে আমার মার্কেটিং এ যাওয়া উচিত। ওকে আমি কি 1-to-1 ভালো কথা বলতে পারি, তাহলে আমার এইচআর নেওয়া উচিত। আচ্ছা আমি কি হিসাব নিকাশ খুব ভালো করতে পারি, তাহলে আমার অ্যাকাউন্টিং নেওয়া উচিত। সো এই আলোচনাটা যদি না হয় বন্ধুদের সাথে, টিচারদের সাথে যদি না হয়, তাহলে রং মেজর নিয়ে সে তার ডিগ্রি শেষ করবে, এবং একটা সময় দেখা যাবে কি হি ইজ ফ্রাস্ট্রেটেড, শি ইজ ফ্রাস্ট্রেটেড, ফ্যামিলি ইজ ফ্রাস্ট্রেটেড। সো আমার কাছে মনে হয় এইটা একটা পার্ট, যে এই যে একটা ডিসকাশনের জায়গাটা উন্মুক্ত রাখা। আপনি হাজারো কথা বলেন, সব বিষয়ে কথা বলেন, মুভি নিয়ে কথা বলেন, ফান করেন, সবকিছু করেন, বাট সাইডে একটা এই জায়গাটাও থাকা দরকার যে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটা আমার দরকার, আমি এটা দিয়ে কতদূর পর্যন্ত এই এক্সপ্লোর করা, নাম্বার 1। নাম্বার 2, অনেক ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে আমি সবসময় আমার মেন্টিদেরকে আমি বলি যে তোমার গলায় যতক্ষণ পর্যন্ত একটা আইডি কার্ড ঝুলছে, ইউ হ্যাভ আ পাওয়ার, যেটাকে আমরা বলি দ্য পাওয়ার অফ আ স্টুডেন্ট লাইফ।
আমার স্টুডেন্ট লাইফে আমি এই পাওয়ারটাকে, এই প্রিভিলেজটাকে আমি 100% ব্যবহার করেছি। এবং আমি আমার স্টুডেন্ট লাইফেই যত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ওই সময় ছিল তাদের সবাইকে আমি ফোনে হোক ক্লাবে হোক, একটা ক্লাব আমাকে নিতে চাইনি, তাদের সদস্য করতে চাইনি। আমি আমার লাইক মাইন্ডেড বন্ধুদের সাথে নিয়ে আমি নিজেই আর একটা ক্লাব বানিয়ে ফেলেছি। ক্লাব বানিয়ে আমি বাংলাদেশের কোনো একজন শ্রেষ্ঠ অভিনেতাকে আমি ইনভাইট করেছি যে স্যার আসেন আমার ক্লাবটা আপনি কি উদ্বোধন করে যান। সো আমার এই নেটওয়ার্ক আমি ডাকলে আবার তারা আসবে, বিকজ আমার গলায় একটা আইডি কার্ড আছে। একজন 40 ঊর্ধ্ব মানুষ সবসময় 20 বা 22 বছর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে থাকতে চায়, বিকজ সে জানে আমার স্বপ্ন পূরণ করতে গেলে এই 20-22 বছর ছেলে মেয়েদের লাগবে। একজন 40 ঊর্ধ্ব ছেলে মেয়ে, একজন 40 ঊর্ধ্ব মানুষ আর একজন 40 ঊর্ধ্ব মানুষের কাছে ফোন করলে সে ফোন ধরে না। চিন্তা করে নিশ্চয়ই কিছু চাইতে পারে আমার কাছে, আমাকে তো কিছু। সো দ্য পাওয়ার অফ স্টুডেন্ট লাইফের জায়গায় এই নেটওয়ার্কিংটা করা, যেখানে আমাদের মানে স্টুডেন্টদের খুব মানে আমি বলবো অনীহা, নিজেদের মধ্যে একটা ছোট্ট গন্ডির মধ্যে থাকতে চায়। ওকে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 5 জন আছে, আমরা 5 জনই ভালো আছি। কিন্তু এই 5 জন যে 25 জনের সাথে নেটওয়ার্কিং একটা করতে পারে, এইটা অনেক সময় আমরা বুঝি না। সো এই স্টুডেন্ট লাইফে নেটওয়ার্কিং একটা করা। আমি আগের বার বলেছিলাম যে একটা ওপেন ডিসকাশন, সেকেন্ড বললাম একটা নেটওয়ার্কিং করা, থার্ড হচ্ছে এই যে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে, তাই না? অনেক সময় ইউনিভার্সিটি বা আপনার কলেজ ইভেন্ট অর্গানাইজ করতে পারে না, কিন্তু আপনারা বন্ধুরা মিলে কিন্তু এই অর্গানাইজিং এর সঙ্গে আপনি থাকতে পারেন। একটা অর্গানাইজিং আপনাকে অনেক কিছুর আইডিয়া দেয়, লিডারশিপের আইডিয়া দেয়, কমিউনিকেশনের আইডিয়া দেয়, নেগোসিয়েশনের আইডিয়া, রিস্ক টেকিং এর আইডিয়া দেয়। সো এই অর্গানাইজিং এর ফাইন্যান্সিং, বাজেটিং, কমিউনিকেশন, নেগোসিয়েশন, যত কিছু লাগে সবকিছু লাগে। সো অর্গানাইজিং এর মধ্যে যদি আমাদের স্টুডেন্টরা যদি থাকতে পারে, এবং সর্বোপরি শিক্ষকদেরকে একটু ওপেন মাইন্ডেড হওয়া, শিক্ষকরাও একটু মানে ওদেরকে একটু স্টুডেন্টদেরকে এনকারেজ করা, এবং তাদেরকে আবার তারা যদি আবার একটু বেলাইনের দিকে যায়, টিচাররা আবার একটু বলা যে দেখো তোমার এই লাইনটা তুমি অন্যদিকে চলে যাচ্ছ, এই মেন্টরিং বা এই গাইডেন্সটাও টিচারদেরকে পালন করা। মানে এটা একটা কমপ্লিট 360 ডিগ্রি একটা মানে ক্যারিয়ার মানে গাইডেন্স হতে হবে, যার এই জায়গাটাতে কিছুটা দায়িত্ব বেশি স্টুডেন্টদের, আবার টিচারদের। তো এই আর কি। এটা খুবই চমৎকার একটা জিনিস যে আমার ইউনিভার্সিটির টাইমটা হচ্ছে লাইফের আসলে সবচেয়ে গোল্ডেন টাইম, যে ফ্রিডমটা আছে এই সময়টাতে। কারণ স্কুল কলেজ পর্যন্ত কিন্তু বাপ মা হচ্ছে অনেক রুলস রেগুলেশনের মধ্যে লাগে, ওরা অত বেশি বুঝেও না, ছেলে পেলেদেরকে পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না। আবার যখন পাশ করে ফেলবে তখন কিন্তু অফিস, সপ্তাহে 5 দিন যেতে হবে, একটা রেগুলেশন আছে। আবার বিয়ে শাদী করলে তো আরেকটা লেভেল চলেই আসে আর কি। তাহলে লাইফে নিজেকে এক্সপ্লোর করা, নিজেকে বুঝার বা গড়ার সময়টা কিন্তু ইউনিভার্সিটির লাইফটা। এই সময়টাতে যে যার মতো করে এই যে ক্লাবিং, অর্গানাইজেশন বা ফাংশনাল যে স্কিলসের কথা আপনি বললেন, এই জায়গার সবগুলো করতে পারলে তো ফ্যান্টাস্টিক। একটা দুটো জায়গায় করতে পারলেও কিন্তু এটার বেনিফিশিয়ারি সে হবে অনেক, বিকজ আপনি নাম্বার টুডে অর টুমরো পাবেনই। নাম্বার পাওয়া খুব একটা কঠিন বিষয় না, সিরিয়াসলি বলি। অনেকে আমার এই কথা শুনলে আমারে বলবে নিজে কইরা দেখেন, কঠিন না, ফেল করা যাবে না সেটা ঠিক আছে, ওটা বলে নাই কিন্তু। হ্যাঁ, কিন্তু নাম্বার পাওয়া এতটা কঠিন কিছু না, পাবেন। আপনি যদি যত আপনি ঘুরবেন তত আপনি লিখতে পারবেন, এটাই তো ন্যাচারাল, আপনার আই ওপেনিং হবে। বাট আপনি একটু নিজেকে, আমি আপনার মাধ্যমে সবাইকে বলবো যে আপনারা একটু ক্যারিয়ার চিন্তাটা করেন। আমি তো সবসময় বলি যে তুমি নিজেকে এখনো ছোট মনে করো কেন? 18 বছর হয়েছে তোমার? বলে জি আমার হয়েছে। তুমি মিয়া এমপি বানাইতে পারো, এমপি বানানোর ক্ষমতা তোমাকে দিয়ে দিছে, সরকার গঠনের ক্ষমতা তোমাকে দিয়ে দিছে। 18 বছর হলে ভোটাধিকার হয় না? অবশ্যই। হ্যাঁ, ভোটাধিকার মানে কি? রাষ্ট্র বলছে যে তোমার বয়স 18, অতএব ইউ আর এলিজিবল টু অ্যাপয়েন্ট আ এমপি ইন দ্য পার্লামেন্ট। তো 18 বছর বয়সে তুমি ক্যারিয়ার চিন্তা করতে পারবা না কেন? আমি বাবা মাদের বলবো, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা, আমাদের বাংলাদেশের বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। এই বাবা মারা সারা জীবন জ্বলার জন্য প্রস্তুত। ছেলে যদি 30 কেন 40 বছরেও যদি বেকার থাকে, তারপরেও বাবা জীবিত থাকলে বলবে ঘাবড়াইস না, তোর বাপ আছে না। সো এর চেয়ে শ্রেষ্ঠ বাবা মা তো হয় না। কিন্তু এই শ্রেষ্ঠ বাবা মারা যদি একটু অ্যালার্ম দেয় ছেলেদের মাথায় যে 18 হয়েছে, 20 হয়েছে,
একটু চিন্তা করো। এবং ওই ইগোটা, যেমন আমার বাবাকে যখন আমি প্রথম বলেছিলাম যে বাবা আই ওয়ান্ট টু আর্ন, আমি ইনকাম করতে চাই, আমার বাবা খুব ইমোশনাল একটা ডায়লগ দিয়েছিলেন, আমি কি মরে গেছি? তো আমি তাকে কনভিন্স করেছি যে না, এটা আমার ভালো লাগবে, আমার ভালো লাগবে। তো আমি কিন্তু আমার এসএসসির পরই আমি কাজ করেছি। ইনফ্যাক্ট আমার বাবা আমার 17 বছর বয়সে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। সো আই নো যে বাবা মার ছায়াটা কতটা ইম্পর্টেন্ট। আবার সেই সাথে এটা একটা প্রিভিলেজ, ওকে পেছনে আমার একটা সাপোর্ট আছে, আমার বাবা আছে, মা আছে। মা আমার টেবিলে খাবার রেখেছে, বাবা আমার পকেট মানির ব্যবস্থা করছে, টিউশন ফি ব্যবস্থা করছে। আমি যদি বাবাকে বলি যে ডোন্ট ওয়ারি, আমার টিউশন ফি দাও, সিঙ্গারার টাকাটা আমি খাবো, মানে সিঙ্গারার টাকাটা আমি কামাবো, পকেট মানিটা আমি কামাবো, আমাকে কামাতে দাও। এই এই একটা কনভিন্সিং, এই নেগোসিয়েশনটা যদি বাসায় হয়, আপনি চিন্তা করতে পারেন যে 24 বা 25 বছর বয়সে বাংলাদেশের ছেলেমেয়েরা ফাইন্যান্সিয়াল লিটারেসি জেনারেট করে, 25 বছর বয়সে। এটা আমি গ্লোবাল মানি উইক নিয়ে কাজ করি সেই 2014 সাল থেকে। গ্লোবাল মানি উইক মানে হচ্ছে টাকাকে চেনো, মানে কারেন্সিকে চেনো। তো আমাদের বাংলাদেশের একটা রেশিও, বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, বাংলাদেশ ব্যাংকের ডেটা এটা, যে 25 বছর বয়সে বাংলাদেশের ছেলেরা অন অ্যান এভারেজ টাকা চিনতে চেষ্টা করে, মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্স এইটা বোঝার পুরোপুরি এটা পায়। ক্যান ইউ ইমাজিন, যেটা 18 বছর বয়সে হওয়ার কথা, যেটা 12 বছর বয়সে হওয়ার কথা, সেটা আমরা অনেক জায়গায় 14 বছরের হয়, যে কাইন্ড অফ সে ক্যান আর্ন করতে পারে আর কি। বিদেশে বাধ্য করে আর কি, ওই যে বাংলাদেশের শ্রেষ্ঠ বাবা মা বলছেন যে এত কেয়ার করে, বিদেশে কিন্তু হচ্ছে 13-14 বছর আছে, ওকে নাও ইউ ক্যান স্টার্ট আর্নিং, এই দোকানে গিয়ে একটু কাজ করো, চেক কাউন্টারে কিছু কাজ করো, এটা কিছু কাজ করো, ইউ আর্ন ইউর মানি। এবং ওই যে কলেজের ফি, টিউশন ফি দিয়ে আপনি কত সুন্দরভাবে বলছেন যে আমি টিউশন ফিটা দেই, বিদেশে কিন্তু টিউশন ফি দেয় না, ইটস ইউর লোন। তার মানে হচ্ছে এই আপনি যে ইউনিভার্সিটি পড়বেন, থাকা খাওয়ার খরচ তো দিতেই হবে, টিউশন ফির টাকাটা কিন্তু যে পড়তেছে তাকে দিতে হবে, তার উপরে দেখা গেছে যখন পাশ করবে তখন তার লোন, এবং সে নেক্সট 5-10 বছর কাজ করে 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 এই টাকাটা করবে। সো কেয়ারের ক্ষেত্রে বাংলাদেশের বাবা মা ডেফিনেটলি শ্রেষ্ঠ বাবা মা আর কি। এবং আমি কিন্তু একবারও বলবো না, আমার অডিয়েন্সটা যেন আমাকে ভুল না করে, আমি কখনোই বলবো না যে আমাদের এই শ্রেষ্ঠ বাবা মাদের চেঞ্জ করতে আমি বলছি না। শ্রেষ্ঠ বাবা মা শ্রেষ্ঠ বাবা মাই থাকবে, কিন্তু আমার ছেলে হিসেবে আমার একটা দায়িত্ববোধ আসা, এই ভদ্রলোকটা এত কষ্ট করতেছে, দেখি তো আমি একটু উনাকে লাঘব করি বা একটু হালকা সাপোর্ট দেই আর কি, একটু সাপোর্ট দিতে পারি কিনা। যখনই আপনার এই সাপোর্টের চিন্তাটা আপনার কাছে আসবে, তখন আপনি বুঝে যাবেন হোয়াট ইজ ফাংশনালিটি, হাউ টু সেল মাই টাইম, হাউ টু গিভ সামওয়ান ইন রিটার্ন, যেন আমি কিছু টাকা পাই, বা আমি কিছু সম্মান পাই, বা আমি কিছু এক্সপিরিয়েন্স পাই। আপনাকে যে আপনার বাবার হয়তো অনেক টাকা আছে, আপনি চিন্তা করেন কেন আমার টাকা লাগবে না, আমার বাবার অঢেল টাকা, নো প্রবলেম, বাট আপনি তো আপনার টাইম বা আপনার এনার্জিকে ইন রিটার্ন আপনি তো এক্সপিরিয়েন্স নিতে পারেন, যে আমি এই এনার্জি দিয়েছি, এই টাইম দিয়েছি, এন্ড ইন রিটার্ন আমি 330 দিনের একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। সো দ্যাটস ইউর অ্যাসেট অ্যাজ ওয়েল, তাই না? প্লাস ধরেন হচ্ছে আপনার ধরেন কারো আনফরচুনেট সিচুয়েশন ঘটে, আপনার ক্ষেত্রে হয়তো কিছু একটা করছে যে 17 বছর বয়সে বাবা হারাই ফেলছেন। সো এইটা সবার হবে না, হয়তো প্র্যাকটিক্যালি হবে না, বা হোপফুলি কারোই হবে না, কিন্তু তারপরও আনফরচুনেট সিচুয়েশন কিন্তু কারো লাইফে চলে আসতে পারে, তখন কিন্তু অবস্থা খুব খারাপ। সো আমি যদি একটু অল্প অল্প করে যদি একটু খেয়াল রাখি কিভাবে হচ্ছে না হচ্ছে, ইন কেস যদি কোনো একটা ডিজাস্টার ফ্যামিলি হয়ে যায়, তখন কিন্তু ওই পার্সনটা অ্যাটলিস্ট কিছুটা সার্ভাইভ করতে পারবে, একটা রেজিলিয়েন্স চলে আসে, কিন্তু সহনশীলতা, যেটা এই করোনার সময় ইউএনডিপি, ইউনাইটেড নেশনের যেই ইউথ স্কিলস বলে না, করোনার সময় আপনি দেখবেন ওদের মোটোই ছিল রেজিলিয়েন্স, সহনশীলতা, বিকজ সারা ওয়ার্ল্ডের মানুষ ভেঙে পড়ছিল, আল্লাহ কি হবে, করোনা তো শেষ করে দিল, তো তখন বলছিল রেজিলিয়েন্ট হও। আমাদের রেজিলিয়েন্সের জন্য বাবা থাকতে থাকতে, বাবা মা থাকতে থাকতে যদি নিজেকে সহনশীল করা যায়। আমি তো আমার বাবার উপরে প্রচুর রাগ হইতাম, বুঝছেন, আমার বাবা কোনোদিন চাহিদা মাত্র দিয়ে দেয়নি, কোনোদিন দেয়নি, কিছু না কিছু বিনিময় দিতেই হয়েছে তার। হ্যাঁ, আমি চেয়েছি একটা জিনিস, সে বলছে ওকে আমি তোমাকে এটা দিব, বা তার বিনিময়ে তোমাকে এটা দিতে হবে, মানে হয় রেজাল্ট দিতে হবে অথবা কিছু একটা দিতে হবে। আমি বলতাম যে এত পৃথিবীর এত বাবা মাকে দেখছি, আমার বাবা এরকম হইলো কেন? বাট আমি দেখেছি যে উনি ওই যে চাহিদা মাত্র দিয়ে দেওয়া, ওইটা আমাকে যেহেতু করেনি, আমার মধ্যে একটা রেজিলিয়েন্সের জন্ম উনি করে দিয়েছেন।
এটা তো সৃষ্টিকর্তাই হয়তো একটা থাকে যে তোমার বাবা তো থাকবে না, অতএব যতটুকু পারো রেজিলিয়েন্ট হয়ে নাও। সো আমি সকল বাবা মাকে বলবো আপনারা উৎসাহ দেন আপনাদের সন্তানদের, আর সকল সন্তানদের বলবো ট্রাই টু আর্ন মানি হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ। 10 টাকা হলো 10 টাকা, হ্যাঁ মাসে 10 টাকা কামাই আর অভিজ্ঞতা কামাই, দুটো জিনিস কামাই, দেখি না হয় কিনা। আমরা একটু জানতে চাইবো, আপনি গ্লোবাল এমপ্লয়মেন্ট বা গ্লোবাল অপরচুনিটি আপনি অনেক কাজ করেন আর কি। সো বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা, আমাদের যে স্কিলসটা আছে, এইটাকে আমরা আসলে গ্লোবালি একটু চেষ্টা করি আমরা দু একটা সেক্টর দিয়ে, এখনো একটা সিগনিফিকেন্টলি আমরা করে উঠতে পারি না। গ্লোবাল যে পটেনশিয়ালটাকে আমরা যদি ক্যাপচার করতে চাই, আমাদের এই যে ইয়াং জেনারেশনটা আছে তাদের করণীয় কি আর কি, কিভাবে তারা আসলে বিয়ন্ড দ্য বর্ডারে গিয়ে তারা এই অপরচুনিটি গুলাকে একটু মানে ইউটিলাইজ করতে পারবে। ইটস নট ইজি অফকোর্স, কিন্তু পসিবল কিনা বা করণীয়টা কি? মানে আমি তো মনে করি যে দেশে যে দেশে মানুষ আছে সেই দেশের দিকে সব অন্যান্য দেশ তাকিয়ে থাকে। ইটস আ হিউজ মার্কেট। বাংলাদেশে 180 মিলিয়ন পিপল, প্রত্যেকটা অর্গানাইজেশন, বাইরের অর্গানাইজেশন আমাদের দিকে তাকিয়ে থাকে, সিরিয়াসলি তাকিয়ে থাকে। বিকজ আপনি জাপানের দিকে যান, জাপানের এভারেজ বয়স প্রায় 60 আপ, তাই না? মানে 45 আপ তো হচ্ছে ইউরোপ, ইউএসএ, এরা তো সব অ্যাবাভ অ্যাবাভ। কিছুদিন পরে ওদের জনসংখ্যা নেগেটিভ দিকে যাবে, কমা শুরু হবে আর কি, বাড়াচ্ছে। হ্যাঁ যাবে। সো সেই জায়গায় তো আমি সবসময় বলি সৌদি আরবে তেল আছে, সাউথ আফ্রিকায় ডায়মন্ড আছে, আর বাংলাদেশে মানুষ আছে। আপনি যদি খনিজ সম্পদ চিন্তা করেন আর কি, হ্যাঁ। তো এখন সৌদি আরব যখন বিদেশে তেল রপ্তানি করে তখন তারা রিফাইন করে, কিছু তেল তারা রিফাইন করে, আবার কিছু তেল তারা আবার রিফাইন ছাড়া পাঠায়। দুই ধরনের প্রোডাক্টই আছে সৌদি আরবে। ডায়মন্ডও একই, ডায়মন্ড কাট, ক্রিস্টাল কাট, এই ধরনের। আবার সাউথ আফ্রিকা কিন্তু এটা একটা বিশাল বড় মার্কেট, তাই না? আমাদের বাংলাদেশেও যেহেতু মানুষ আছে, আমরা মানুষটাকে কি রিফাইন করি যে ওকে এই পার্টিকুলার পোর্শনটা হচ্ছে হাই ইনকাম জব হোল্ডার হবে, এই পার্টিকুলার হাই ইনকাম জব। আমাদের বাংলাদেশের এই যে একটা কনসেপ্ট আছে যে আপনারা আসেন আমার দেশে, এখানে অনেক চিপ লেবার আছে। আমি এটার সঙ্গে একমত একদমই না। আমি এটা আমার কানে আসলেই আমার খুব মানে মানসিক ভাবে আমি খুব বিরক্ত হই যে চিপ লেবার প্রমোট করি আমি বাইরের দেশে, ওরা তো চিপ লেবার চায় না, স্কিলড লেবার দরকার, স্কিল লেবার দরকার। হ্যাঁ, সো আমরা বলি চিপ লেবার দিয়েন, 10 টাকা দিলেও আমার দেশের লোক খুশি। সো এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আপনাকে আপনার সম্পদকে সবার আগে ভালোভাবে প্রমোট করতে হবে। এটা আমি আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার যারা আছেন পলিসি মেকার, আমি তাদেরকে অনুরোধ করবো আর কি। এই যে চিপ লেবার কে দেখেন, $22 বিলিয়ন মনে হয় এখন বাংলাদেশে আসে, $22 বিলিয়ন। এখন এই $22 বিলিয়ন আসে চিপ লেবার থেকে। এই যে চিপ লেবার প্রমোট করি, এই চিপ লেবার থেকে $22 বিলিয়ন আসে অ্যাজ রেমিটেন্স। আপনি যদি বলেন যে ওকে এখান থেকে 50% আমি হাই ইনকাম বা স্কিলড লেবার পাঠিয়ে হাই ইনকামে আমি নিয়ে যাব, লো ইনকাম দিয়ে 22 বিলিয়ন, হাই ইনকাম করলে এটা কিন্তু ডাবল হয়ে যায়। সো এই জায়গায় একটা হিউজ প্রমোশন দরকার, নাম্বার 1। নাম্বার 2, আমি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কে কাজ করে দেখেছি, এখানে ইনভেস্টাররা, এখানে যে এঞ্জেল ইনভেস্টার আছে সারা পৃথিবীতে প্রায় একটা নেটওয়ার্ক আছে, জিব্যান বলে এটাকে, গ্লোবাল বিজনেস এঞ্জেল নেটওয়ার্ক। ওরা বসে থাকে টু ইনভেস্ট, এবং ওরা আমাকে প্রায় জিজ্ঞেস করে তোমাদের বাংলাদেশে তো অনেক আইডিয়া আছে, তোমার বাংলাদেশে তো অনেক প্রবলেম, তো তোমাদের তরুণরা কি চিন্তা করছে, ওরা কি প্রবলেমের জন্য কি কাজ করছে, যে প্রবলেম সলভ করা যায় কিনা, আমাদের কি কোনো ইনভেস্ট করার অপরচুনিটি আছে? সো আমি মনে করি যে আমাদের এই জায়গাটাতে আমাদের একটু রিফর্ম দরকার, যাতে করে ওই ইনভেস্টমেন্ট গুলো খুব ইজি হয়। ওই এঞ্জেল ইনভেস্টাররা তো ব্যক্তিগত মানে পর্যায়ে আপনার ডোনেট করে বা ফান্ডিং করে আপনার স্টার্টআপ বা এন্টারপ্রেনার। তো যেহেতু বিদেশের নজর আমাদের বাংলাদেশে, কারণ বাংলাদেশে প্রবলেম আছে আর প্রবলেম সলভ করার জন্য মানুষ আছে। সো এই দুই জায়গাটাতে যদি আমি যদি ব্যক্তি পর্যায়ে চিন্তা করি, আপনি যদি চিন্তা করেন যে আপনার কমিউনিটিতে কোন প্রবলেমকে আপনি সলভ করে ওটাকে আপনি ইন্টারন্যাশনালি প্রচার করতে পারেন, বিকজ এখন যেহেতু সোশ্যাল মিডিয়াও ওপেন, গ্লোবাল মিডিয়াও ওপেন। সো আপনি কিভাবে করে আপনার একটা সলিউশনকে প্রমোট করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন দেয়ার আর পিপল সিটিং দেয়ার যারা আপনার এই সলিউশনকে গ্র্যাব করার জন্য বসে আছে। বাট ওই যে আমাদের একটা
মানে আত্মবিশ্বাসে প্রবলেম বা আমাদের একটা অ্যাজাম্পশনে প্রবলেম। আমার প্রথম অ্যাজাম্পশন হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি, আমারই কত দাম দিবে, এই একটা যে একটা অ্যাজাম্পশন, অধিকাংশ মানুষ এই এজিউম করে বা এই এজাম্পশনের কারণে ঠকে যায়। আমরাও ঠকে যাই, আমরা আগে থেকে এজিউম করি হবে না তোর দ্বারা, আরে না, বাংলাদেশে কি সম্ভব নাকি, বাংলাদেশেই সম্ভব। বিকজ গ্লোবালে তো মানুষ নাই, আমাদের তো মানুষ আছে। গ্লোবালে প্রবলেম নেই, আমাদের তো প্রবলেম আছে। আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে কখনো দেখছেন কাউকে ঘেমে অফিস যাইতে? দেখবেন না। ও পাশা থেকে বের হয়, মেট্রোতে যায়, মেট্রোতে ওঠে, অফিসের সামনে মেট্রো নামিয়ে দেয়, একদম টাইম। আমাদের বাংলাদেশে একটা লোকাল বাস পেতে ঝামেলা হয়ে যায় না? তো ইটস আ প্রবলেম, এটাকে সলভ করি আমরা। সো এই জায়গাতে আমাদের গ্লোবাল পার্টনারশিপ খুব ইজি। আমাদের দিকে আমেরিকা এগিয়ে আসছে। আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে কাজ করি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ। আমেরিকা এবং আমেরিকার যারা পার্টনার অর্গানাইজেশন গুলো আছে, দে আর মোর ফোকাসড। আমাদের হয়তো ভারত আমাদের সামনে একটা বিশাল বড় মার্কেট, তারাও আমাদের সাপোর্ট চায়। চায়না আমাদের একটা বড় মার্কেট, রাইট? আমাদের মিডল ইস্ট তো আমাদের একটা বড় মার্কেট। সো এই জায়গাগুলোতে আমি যদি আমার স্কিলসটাকে যদি আমি একটু আইডেন্টিফাই করতে পারি, আমার প্রবলেম সলভিং এবিলিটি যদি আমার একটু আইডেন্টিফাই থাকে, আমি মনে করি পুরো পৃথিবী ইজ ওপেন। খুবই চমৎকার। আমি যদি আপনার কাছ থেকে লাস্ট একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ধরেন স্টুডেন্ট অবস্থায় আপনি এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করেন, তো স্টুডেন্ট অবস্থায় আসলে এন্টারপ্রেনার হওয়াটা কি পসিবল কিনা, যুক্তিযুক্ত কিনা, নাকি আসলে তখন শুধু পড়াশোনার দিকে আমরা ফোকাস করব, বা মানে কেন স্টুডেন্ট অবস্থায় এন্টারপ্রেনার এই জিনিসটার একটা সিগনিফিকেন্ট ভলিউম আমরা দেখতে পাই না আর কি। একটু একটু হয়তো দেখি, কিন্তু দেখি না কেন আর কি। আপনি তো এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছেন গ্লোবাল এন্টারপ্রেনার্স নেটওয়ার্কের মধ্যে। সো আপনার কি সাজেশন থাকবে যারা স্টুডেন্ট অবস্থায় এন্টারপ্রেনার হইতে চায়, তাদের জন্য করণীয় কি? এটার একটা চমৎকার কেস স্টাডি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা নিজস্ব একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে আমরা বলি মানে ড্যাফোডিল এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট। এটা একটা ফুল ফ্লেজড এবং ডিপার্টমেন্ট। ওরা কিন্তু টাকা দিয়ে দেয়, আপনাকে একটা ইনভেস্টমেন্ট দিয়ে দেয়। আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম যে ড্যাফোডিলের ভিতরে ওরা বিজনেস শুরু করতে পারে, যেমন ছোট ছোট করে বিভিন্ন শপ দেওয়া, এটা করা। এই এই কয়েকজন এন্টারপ্রেনারের সাথে আমার কথা হয়েছিল। সো এটা সম্পর্কে আপনি আরেকটু বলেন, আপনি ডেফিনেটলি আমার সাথে আরেকটু ভালো জানেন এই বিষয়টাতে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই কেস স্টাডিটা শুরু হয়েছিল আসলে 2013 সালে। হ্যাঁ, যে আমরা দেখি তো একটা ছেলেকে যদি কিছু টাকা দেই, ও ও আপনার করে কিনা, ও এটাকে ইউটিলাইজ করে কিনা, এবং আপনি অবাক হবেন স্টুডেন্টদের যে টাকা দেওয়া হয় না, এই টাকাটা মানে একদম আসল টাকাটা রিটার্ন তারা দিয়েই দেয়। মানে ওই যে ঋণ খেলাপি দেওয়া আর কি, টাকা মেরে দেওয়ার ঋণ খেলাপের বিষয়টা স্টুডেন্টদের মধ্যে নাই। হ্যাঁ, তো আমরা দেখলাম যে ওদেরকে টাকা দিলে ওরা সেটাকে ইউটিলাইজ করে এবং সেটাকে একটা প্রফিট জেনারেটিং বা প্রফিট ম্যাক্সিমাইজিং, যেটাই আপনি বলেন, সেটা করে আসল টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছে। তো তখন আমাদের মানে বিবিএ ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে এন্টারপ্রেনিউরিয়াল একটু একটু করে মানে কালচার তৈরি করার চেষ্টা হচ্ছিল, যে জব জব খোঁজো, সমস্যা নাই, জব তৈরি করা যায় কিনা সেটাও একটু দেখো। তখন আমাদের ভিশনটা হয়ে গেল যে আমরা জব ক্রিয়েটার বানাবো, মানে এন্টারপ্রেনার বানাবো, যারা চাকরি তৈরি করবে এবং আরো কয়েকজন বন্ধু বান্ধবকে চাকরি দেবে। সো এটা যখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে করলাম, আমরা যখন মডিউল বানালাম, আমরা যখন সেমিনার ওয়ার্কশপ আমরা করলাম, তখন বোর্ড অফ ট্রাস্টিজ এর যিনি চেয়ারম্যান ডক্টর সবুর খান, উনি চিন্তা করলেন যে নো, আমার এটা একটা আরো রিয়েল অর্থে যাওয়া যায় কিনা, যে আমরা একটা ডিপার্টমেন্ট আমরা ওপেন করি। তখন আমাদের এই ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ চলে আসলো, ডিআই। সো এই ডিপার্টমেন্টের অধীনে ছাত্রছাত্রীরা ব্যাচেলর ডিগ্রি করতে আসে, এবং ব্যাচেলর ডিগ্রি করতে আসে এইভাবে করে করতে আসে 4 বছর ও বিজনেস করবে, এবং বিজনেস করেই 4 বছর পর ও ডিগ্রি হবে। মানে ইটস নট যে আপনি মুখস্থ করে লিখবেন, মানে মেমোরাইজেশনের মাধ্যমে আপনি ডিগ্রি অর্জন করবেন না, কাজ করতে করতে ডিগ্রি অর্জন করবেন। এবং 4 বছর পর যখন আপনি একটা গ্রাজুয়েট হবেন, তখন আপনি দেখবেন আপনার ব্যবসার বয়স 4 বছর, ট্রেড লাইসেন্সের বয়স 4, আপনার নিজস্ব প্রোডাক্ট আছে এবং আপনার নিজস্ব একটা মার্কেট লিঙ্কেজ আছে, এবং আপনার একটা মানে প্রফিট বা মানে প্রফিট অ্যানালাইসিসের একটা মেকানিজম আছে, যেখানে ইনকাম হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, আপনি প্রফিট পাচ্ছেন, এই বিষয়টা। এখন এইটা করতে গেলে আমাদের স্টুডেন্টদের সাপোর্ট দিতে হবে। সো আমরা কি করলাম, ইউনিভার্সিটির ভেতরে একটা ইকোসিস্টেম তৈরি করলাম। ইকোসিস্টেম মানে যেখানে আমরা ইনোভেশন ল্যাব করে দিলাম, যে ওকে তুমি কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে চাও, সো ইউ হ্যাভ ইনোভেশন ল্যাব। ওকে, তুমি ইনোভেশন বের করেছো, নাও ইউ নিড টু ইনকিউবেট, তোমার এটাকে রিসার্চ করতে হবে, সো তুমি একটা ইনকিউবেশন সেন্টার পাও।
তোমার এখন অফিস লাগবে বিকজ ইউ নিড টু ডু বিজনেস, তো তোমাকে একটা কো-ওয়ার্কিং স্পেস দেওয়া যায় কিনা। আমরা একটা কো-ওয়ার্কিং স্পেস করলাম, আমরা একটা ইডিএফ ফান্ড করলাম, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফান্ড, যে ওকে তোমার আইডিয়াটা আমাকে বলো, এন্ড আসো তোমার আইডিয়াটাকে আমরা প্রফিটেবল আইডিয়া বানাই, কমার্শিয়ালাইজেশনের দিকে নিয়ে যাই, তারপর ওটাকে অ্যানালাইসিস করে দেখি তোমাকে কত টাকা দেয়া যায় উইদাউট এনি ইন্টারেস্ট এবং উইদাউট এনি কোলেটারাল ইকুইটি বা ইকুইটি ভ্যালুড হ্যাঁ, করছে না। মানে ওটা ছাড়া একদম উইদাউট এনি কোলেটারাল এগ্রিমেন্ট ওকে আমরা একটা ফান্ড দিয়ে দিই। এবং এই ফান্ডটা মানে অনেক মানে 5 লাখ টাকা পর্যন্ত তারা কিন্তু ফান্ড পায় তার ইনিশিয়াল ইস্যু। সো ফান্ডিংটাও, অ্যাক্সেস টু ফাইন্যান্সটাও আমরা আমাদের ইউনিভার্সিটির মধ্যে আমরা নিয়ে আসলাম। কোলাবোরেশনের জন্য আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলোকে ইনভাইট করলাম, যে এই যে এঞ্জেল ইনভেস্টার্স বা যারা বাংলাদেশে লোকাল ইনভেস্টার্স, অথবা এই যে গ্লোবাল এন্টারপ্রেনারশিপের নেটওয়ার্কের মতো আমরা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসলাম, যাতে ওরা গ্লোবাল মার্কেটটাকে অ্যাক্সেস করতে পারে, গ্লোবাল পার্টনারশিপটাকে ওরা এক্সপ্লোর করতে পারে। সো এরকম একটা ইকোসিস্টেমকে আমরা বিল্ড করলাম উইদিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং এখান থেকে আমাদের যে এন্টারপ্রেনিউরিয়াল সাকসেস গুলো আমরা দেখতে পাচ্ছি, যে আমি আগেই বলেছি শুরুতেই যে আমাদের বাংলাদেশের ইউথরা ভেরি ট্যালেন্টেড, যদি ইকোসিস্টেম সাপোর্টটা ওদেরকে দিতে পারতাম আমরা। ধরেন একজন জব করবে, অতএব জব করার সময় ইকোসিস্টেম সাপোর্ট কি কি হতে পারে আপনি চিন্তা করেন, যে ও ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় জব মার্কেটকে অ্যানালাইসিস করবে, এই ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ও ফাংশনাল স্কিলস কে আইডেন্টিফাই করবে, ও মানে অর্গানাইজেশন গুলোকে রিসার্চ করতে পারবে, ওর বিভিন্ন ধরনের মক ইন্টারভিউ হবে, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হবে, ওর নেটওয়ার্কিং হবে, একটা নেটওয়ার্কিং জোন থাকবে একটা ইউনিভার্সিটিতে যেখানে ইন্ডাস্ট্রি মানুষরা আসবে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইনক্লুশন থাকবে। যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে যেমন বাংলাদেশের ইউজিসি বলেন বা পলিটেকনিক বলেন, এখানে টিচার হতে পারে না কোনো প্রফেশনাল, অনেক প্রতিবন্ধকতা আছে, আপনি হয়তো জানবেন এটা, যে একজন টিচার হতে গেলে বলে আপনার আর্টিকেল কয়টা আছে বলেন, আপনার ডিগ্রি কি আছে বলেন, পাবলিকেশন কত। এখন একজন প্রফেশনাল যিনি মার্কেট, বাংলাদেশের একটা বড় লোকাল গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টকে যে লিড করেছে 20 বছর 25 বছর, তার কাছে কি ডেটা থাকতে পারে আপনি চিন্তা করেন, যে ডেটাগুলো সেই স্টুডেন্টদের সাথে শেয়ার করলে কি হতে পারে। কিন্তু ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউশনে ইনক্লুডেড হওয়ার জন্য তার আবার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড চাই সেটা হয়তো তার নাই, কিন্তু তার এক্সপেরিয়েন্স দিয়ে তাকে পিএইচডিও দেয়া যায়। কিন্তু আমরা তো ওই জায়গাটাতে আমাদের এখনো মানে রিফর্ম হয়নি, এটা রিফর্ম করতে হবে। যাতে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি শুরু করছে এটা, আমরা বলি প্রফেসর অফ প্র্যাকটিস, প্রফেসর অফ প্র্যাকটিস, মানে আমরা একটা ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে কোলাবোরেট করান আর কি, ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে একাডেমিকে নিয়ে আসার জন্য আমরা তাকে প্রফেসর অফ প্র্যাকটিস দিয়েছি। প্রফেসর অফ প্র্যাকটিস হয়ে সে কিন্তু আপনার ক্লাস নিচ্ছে, সে স্টুডেন্টদেরকে কানেক্ট করিয়ে দিচ্ছে ইন্ডাস্ট্রির সাথে, সে একটা তার অভিজ্ঞতা থেকে মেন্টরিং দিচ্ছে। সো এই ইকোসিস্টেমটা আমাদের একটু চিন্তা করার টাইম এসেছে আমি মনে করি, বুঝছেন। মানে আমাদের এর জন্য ভয়েস রেজ করতে হবে, আমাদেরকে লজিক দিয়ে বলতে হবে। ব্যাপারটা এরকম না যে দাবি আজকে, it's like we have to discuss a lot, negotiate, লজিক দেওয়া যে কেন দরকার, কি কি দরকার, তাহলে আমার মনে হয় পসিবল। অবশ্যই পসিবল, ইনশাআল্লাহ হবে। সো আপনার জন্য আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার এই দীর্ঘ সময় আপনার যেই ডেডিকেশন বা ডিভোশন দিয়ে আপনি আসলে স্কিল তৈরি করা এবং নেক্সট জেনারেশনদেরকে একটা ভালো পজিশনে যাওয়ার একটু ভালো থাকবে, আপনার কমিউনিটি বা আপনার দেশের ছেলেপেলেগুলো ভালো থাকবে, সেটাই জন্য আপনি আপনার সারা দিনের একদম সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তো তাদের জন্য আপনার লাস্ট কোনো যদি মেসেজ থাকে যে আচ্ছা এইটা হচ্ছে আমার সারা জীবনের এই যত জ্ঞান অর্জন বা যেই অভিজ্ঞতার অর্জন, সেই অভিজ্ঞতার থেকে আপনি যদি হচ্ছে আমাদেরকে লাস্ট কিছু গাইড করতে চান, হচ্ছে এইটা বা এই জিনিসটা ডোন্ট ডু দ্যাট অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ এন এ গুড ডেস্টিনেশন। আলটিমেটলি গোল হচ্ছে আপনি একা ভালোবাসবেন না, আরো হয়তো হাজার হাজার স্টুডেন্টরা ভালোবাসবে, ভালো থাকবে, ওরা হয়তো আরো হাজার হাজার জনের জন্য করবে, অ্যাজ এ হোল কান্ট্রিটা ভালোর দিকে যাবে আর কি। তো আপনার লাস্ট কি রিমার্কস আমাদের জন্য রাখবেন? মানে আমি প্রথমেই যেটা ব্যক্তিগতভাবে আমি বিলিভ করি, আমি শর্টকাটকে বিশ্বাস করি না। আমি 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 মানে শর্টকাটে আমি জানি যে শর্টকাটের ডেস্টিনেশন আলটিমেটলি খালে আপনারে পড়তে হবে।
সো ওইখান থেকে আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করি যে দেয়ার ইজ নো শর্টকাট, কোনো শর্টকাট নেই। আপনি পৃথিবীতে যত মানুষকে দেখবেন কারোর হিস্ট্রিতে শর্টকাট নেই। যারে শর্টকাট দেখবেন সে এখন ঠিক অবস্থায় নাই, যেই শর্টকাটকে বেছে নিয়েছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের আমি বাংলাদেশি বলি, মানে আমি যা বলছি এটা কিন্তু পৃথিবীরও প্রবলেম, এটা কিন্তু শুধু বাংলাদেশের প্রবলেম না, ডোন্ট মিসআন্ডারস্টুড মি। হ্যাঁ, বাট আমি যেহেতু বাংলাদেশি আর আমরা এখন বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ বলছি, বাট ইটস আ গ্লোবাল প্রবলেম। গ্লোবালি শর্টকাট পছন্দ করে, সো বাংলাদেশে নাম্বার ওয়ান শর্টকাট করা যাবে না। নাম্বার টু, আমরা সবসময় না, মানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ধাক্কা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা জেগে উঠি না। একটা ধাক্কা লাগে, এন্ড দিস ইজ আনফরচুনেট, আমি বলবো আনফরচুনেট। সো যতক্ষণ পর্যন্ত আমি পিছিয়ে যাব, আমি বুঝতে পারছি না যে আমি পিছিয়ে যাচ্ছি। যখনই আমি এই দেয়ালে একটা বাড়ি খেলাম, তখনই আমি মনে করি যে আমার এখন বাউন্স ব্যাক করতে হবে, এখন আমাকে সামনে আসতে হবে। সো এখন এই ধাক্কাটা কে দিবে আমি জানি না। ধাক্কাটা বাসা থেকে আসতে পারে, বাবার হাতে একটা লাঠি থাকতে পারে, এক হাতে লাঠি আর এক হাতে গাজর, আমরা যেটা বলি ক্যারট এন্ড স্টিক। বাট জোকস অ্যাপার্ট, বাট আমি বলছি যে এটাকে রিয়েলাইজ করা যে ধাক্কা লাগবে না আমার, আমি নিজেই রিয়েলাইজ করব, রিয়েলাইজেশন থেকেই থাকবে যে আমি 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 কি করতে চাই সেটা বের করা। এবং অনেক ছেলে মেয়ে করছে না যে তা না, অনেকে করছে, কিন্তু তারা অধিকাংশ মানুষ এই ধাক্কার জন্য ওয়েট করেন। তো আমি আশা করব যে এই ধাক্কাটা যেন আমরা ওয়েট না করি। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে আসলে একটা নিজস্ব একটা অবজেক্টিভ থাকা দরকার। জাপানিজরা আপনার এই অবজেক্টিভ গুলো খুব ক্লিয়ার থাকে তাদের কাছে, যে কারণে দেখবেন তারা রিটায়ার করার পরেও তারা একটা পারপাস খুঁজে পায়। যে ওকে, আমি আজকে আপনার সঙ্গে পডকাস্টে এই গত 1 ঘন্টা ধরে কথা বলছি, আমার পারপাস কি? যদি কারো না কারো আমার একটা শব্দ দিয়ে যদি একটা উপকার আসে, আমি মনে করবো আই এম ব্লেসড। বিকজ আমি বিশ্বাস করি যে আমার সফলতা মানে হলো যে মৃত্যু তো সবার আসবেই, প্রত্যেককেই মরতে হবে। শেষ ভালো যা সব ভালো তার। তো আমার টার্গেটটা থাকে এইটা যে আমার শেষটা যেন খুব ভালো হয়। সারা জীবন আমি রাজার মতো ছিলাম, শেষটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আর সফলতা লইল না। সো তখন না অটোমেটিক একটা পারপাস বেরিয়ে যায়। নাম্বার ফোর, আর্ট অফ গিভিং বলে একটা আছে, যেটা আমাদের ড্যাফোডিলে আমরা প্র্যাকটিস করি। আর্ট অফ গিভিং, দেয়াতেই আসলে আপনার মানে আমি বলি যে একটা মানে মানসিক ভাবে একটা কি থাকে যে আমি দিতে পেরেছি কাউকে। টাকা যেমন নিয়ে যাওয়া যায় না, জ্ঞানও নিয়ে যাওয়া যায় না। তো জ্ঞানটা বিলি করেন না। আজকে 1000-এর উপরে ভিডিও করেছি আমি, এখন 1000 ভিডিও করে আমি কি করেছি? আমি হয়তো আমার দক্ষতা যা অর্জন করেছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সো এটা আমি মনে করি যে হয়তো কারো না কারো কাজে লেগেছে, হয়তো মেজরিটিতে লাগেনি। আমি আমার জায়গা থেকে একটা ভার মুক্ত হলাম এবং আমি আমার ক্রিয়েটরকে বলতে পারবো আপনি আমাকে জ্ঞান দিয়েছিলেন, আমি কিন্তু নিয়ে আসিনি, আমি বিলে আসছি। সো এই ছোট ছোট বিষয়গুলো উপলব্ধি করা। আমার 2টা কোটেশন আছে, একটা হচ্ছে দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস। আপনি যত দক্ষ হবেন তত আপনি আত্মবিশ্বাসী হবেন। আর একটা হচ্ছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা জানি, আমি বাংলায় বলি অনুশীলনে সবই সম্ভব। আপনি যে কোনো একটা দক্ষতাকে আইডেন্টিফাই করেন এন্ড সেটা আপনার রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন। আপনার লাইফটাকে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসেন। নিয়ে আসেন যে আমি সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে চলবো। আমাকে সূর্য হারাতে পারবে না, বিলিভ মি, আমাকেও সূর্য হারাতে পারে না। আমি চেষ্টা করি, কোনো দিন হারিয়ে দেয় সূর্য, আমার আগে উঠে যায়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমার সূর্যের সঙ্গে একটা ক্ল্যাশ থাকে যে না তুই আগে উঠবি না আমি আগে উঠবো। মেজরিটি কেসেস আমি উইন করি, আবার কখনো কখনো ও উইন করে। সো আমি একটু আমরা ক্রিয়েটরের সিস্টেমকে আমরা নষ্ট না করি। ক্রিয়েটরের একটা সিস্টেম আছে, আমরা পুরো দিনটাকে যেন আমরা ইউটিলাইজ করতে পারি। 12টা পর্যন্ত আমাদের স্টুডেন্ট হয়তো ঘুমায়, যেটা আসলে হয়তো ঠিক না। ততক্ষণে সূর্যের বয়স প্রায় 12টা হলে সূর্য ওঠে 5টায়, অর্ধেক পার হয়ে গেছে, আর আমি উঠি 12টায়। সো 5টা থেকে 12টা, চিন্তা করেন কত ঘন্টা। সো এত বয়সী একটা সূর্যের তাপ তো আপনি সহ্য করতে পারবেন না, কারণ সূর্যের বয়স তো 12 ঘন্টা মনে হয় সূর্য থাকে এখন, বা 8 ঘন্টা এভারেজ কম বেশি থাকে। সূর্য যখন মধ্য বয়স, একটা দিনের মধ্য বয়সে যখন সূর্য পৌঁছায়, তখন আপনি যদি ঘুম থেকে ওঠেন তখন সূর্য আপনাকে কি সাপোর্ট দিবে? সূর্য থেকে ভিটামিন ডিও পাবেন না, যেটা পাবেন সেটা আবার অতি বেগুনি রশ্মি, যেটা আপনার
স্কিন ড্যামেজ করবে। সো লেটস প্র্যাকটিস early to bed, early to rise makes a person healthy, wealthy, and wise. খুবই চমৎকার, খুবই চমৎকার। থ্যাংক ইউ কে এম হাসান রিপন ভাই। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আপনার কাছ থেকে আমরা অনেক অনেক ভিডিও আমি নিজেও দেখছি। আমার আমার অনেকগুলো ফেভারিট ভিডিও আছে, সেগুলো থেকে বিভিন্ন সময় আসলে র্যান্ডমভাবে চলে আসছিল সামনে, সোশ্যাল মিডিয়াতে ঘাঁটতে ঘাঁটতে চলে আসছিল। তো সেই জিনিসগুলো আপনি আরও কন্টিনিউ করবেন। 1000 ভিডিও করছেন, আপনার যতটুকু নলেজ, যতটুকু স্কিল, যতটুকু থিঙ্কিং আছে, ব্রেইন আছে, সেটাকে আপনি আমাদের নেক্সট জেনারেশনের জন্য করে যাবেন। সেটা দিয়ে আরো হাজার হাজার মানুষ তৈরি হবে, হাজার হাজার হয়তো কে এম রিপন তৈরি হবে। সেই শুভকামনা থাকলো, আপনার সুস্থতা কামনা করি এবং আপনার কাছ থেকে আরো অনেক অনেক ইম্প্যাক্ট, সারা দেশ উপকৃত হবে, সেই শুভকামনা, সুস্বাস্থ্য কামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Allah Hafiz.